প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মিরাজ মাহমুদ। ওনার বাড়ি মেহেরপুরে। ছোটবেলায় উনি যখন নানি বাড়িতে যেতেন তখন নানির মুখ থেকে অনেক ঘটনা শুনতে পেতেন। মিরাজ মাহমুদ ভাইয়ের জন্মের আগেই ওনার নানা মারা যান। ওনার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনার নানির মুখে শুনেছিলেন। সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটির সময়কাল 1980 সালেরও আগের। নানার একটা খুব ভালো গুণ ছিল, উনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। এই কারণে ছোট বড় সবাই নানাকে খুবই ভালোবাসতো, পছন্দ করত। নানার আরো একটি গুণ ছিল, সেটা হচ্ছে কোথায় কি অসুবিধা, মানুষ কোথায় কি ধরনের সমস্যায় পড়েছে সেটা ওনার সাধ্য অনুযায়ী সেটা সমাধানের চেষ্টা করতেন। আর একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানে প্রতিনিয়তই উনি যাবার চেষ্টা করতেন, কোনো কবর ভেঙে গিয়েছে কিনা, কোনো কবর কোনো অসুবিধা হয়েছে কিনা ওইখানে ওই কবরের উপরে, এই জিনিসগুলো দেখতেন। অনেক সময় দেখা যেত যে কবর ভেঙে যেত, বৃষ্টির কারণে ভেঙে যেত বা অন্যান্য কারণে ভেঙে যেত, সেই কবরটা আবার মাটি দিয়ে পরিপূর্ণ করার একটা ব্যাপার ছিল। তারপর দেখা যেত যে কবরের চতুর্দিকে যেই বেড়া দেওয়া হয়েছে সেটা কোনো কারণে গরু ছাগল ঢুকে ভেঙে ফেলেছে, এরকম হয়। কিন্তু এরপর আরো একটা সমস্যা নাকি ওই সময় হতো, সেটা হচ্ছে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়ে গিয়েছিল ওই এলাকায়। অনেক সময় দেখা যেত কবর দেওয়া হয়েছে, লাশ চুরি হয়ে গেছে, সেই লাশ থেকে কঙ্কাল নিয়ে নিত একটা বিশেষ প্রসেস করে। এরকম কিন্তু ঘটনা ঘটতো। তো নানা মাঝে মাঝে কি করতেন, বাড়ির কাছে ওই কবরস্থানে যেতেন, গিয়ে দেখতেন সব কবর ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে কি হয়, নানার এক বুবু উনি মারা গিয়েছিলেন। ওই বুবুর সাথে নানার খুব ভালো সম্পর্ক ছিল, বয়স হয়েই মূলত ওই বুবু মারা গিয়েছিলেন। তো ওই বুবু যখন মারা গিয়েছেন, নানা খুব মনে কষ্ট পেয়েছিলেন। নানা ওনার যে বাড়িটা, এই বাড়িতে প্রায় 250-র উপরে ভেড়া ছিল বলে নানি জানিয়েছেন। নানা ওনার বাবার সাথে ভেড়া চড়াতেন। তো ভেড়া চড়াতে যাওয়ার সময় ওই কবরস্থানের ভিতরে ঢুকে কবরগুলো দেখতেন, আবার ফেরত আসতেন, এভাবেই চলছিল দিনকাল। তো বুবুর মৃত্যুর কয়েকদিন পর নানা যখন ওই ভেড়া নিয়ে ওনার বাবার সাথে যাচ্ছিলেন, তখন ওনার বাবাকে বলেন যে আব্বা, আমি একটু দেখে আসি বুবুর কবরটা ঠিকঠাক আছে কিনা। তখন ওনার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যা দেখে আয়। তো নানা যখন ওই কবরস্থানের ভিতরে ঢুকবেন, কবরস্থান কিন্তু চতুর্দিকে ওয়াল করা, আর ওটা ঢোকার যে পথটা এটা কিন্তু লোহার 2 পার্টের গেট, ধাক্কা দিয়ে 2 পার্ট খুলে তারপর ভেতরে ঢুকতে হবে। তো নানা যখন ওইখানে ঢুকবেন, কেবল হাত লাগিয়েছেন ওই গেটে, তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ নানাকে বলে ওঠে, ভেতরে যাস না, থেমে যায় এখানে। নানা তখন চমকে ওঠেন, আরে কে কথা বলে, কণ্ঠটাও অপরিচিত লাগছে, এরকম কণ্ঠ আমাদের এলাকায় কারো আছে বলে তো জানা নেই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন ঘুরে, তো উনি কাউকে দেখেন না ওই সময়। চিন্তা করলেন যে মনের ভুল। আবার উনি ভেতরে যাওয়ার জন্য যখনই হাত লাগিয়েছেন ওই গেটে, পেছন থেকে আবার সেই গম্ভীর কণ্ঠটা ভেসে আসে, ভেতরে যাস না, এখানেই থেমে যা, খবরদার ভেতরে যাওয়ার চেষ্টা করিস না। এটা যখন বলেছে তখন নানা আবারও চমকে উঠেছেন, যে আরে কে কে কথা বলে। পেছন দিকে তাকিয়ে কাউকেই উনি দেখেন না। উনি তো ভয় পেয়ে যান। তারপরও উনি ঢুকে যান। ঢুকে যাওয়ার পর দেখেন যে বুবুর কবর ঠিকঠাক আছে। উনি কবর জিয়ারত করে আবার ঠিকঠাক মতোই বের হয়ে ওনার আব্বার সাথে ভেড়া চড়ানোতে যুক্ত হয়ে যান। এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ওনার আব্বাকে বলেন নাই। তো ওই দিন রাতের বেলা উনি যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। তখন বাড়ির লোকজন চলে আসে, কি হয়েছে। তখন নানা বলেন যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে সাদা পাঞ্জাবি পরা বয়স্ক একজন লোক, সে এসে নানাকে বলছে, তোকে কয়েকবার মানা করলাম, তারপরও তুই ভিতরে ঢুকলি, তুই জানিস তোর কারণে আমাদের কি অসুবিধা হয়েছে, এর শাস্তি তুই পাবি, তোর ধ্বংস আমরা করেই ছাড়বো, প্রস্তুত থাকিস। এ কথা বলে নাকি ওই বৃদ্ধটা চলে যায়। এরপরে নানা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। তো নানার আব্বা এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেন না। এরপর নানা বলেন যে আমি কিন্তু এই যে সকালবেলা ভেড়া নিয়ে যাওয়ার সময় এরকম এরকম দেখেছি। এরপরে ওনার বাবা বিষয়টাতে গুরুত্ব দেন না। তো পরদিন সকালবেলা নানার আব্বা যখন নানাকে ডাকছেন যেতে হবে ভেড়া চড়াতে, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন। ওনার যে রুম বা যে ঘর, ওখান থেকে নানা কোনো উত্তর দিচ্ছেন না।
তো নানার আব্বা চিন্তা করেন কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কেন। উনি একটু এগিয়ে যান দরজার কাছে এগিয়ে গিয়ে মনে হচ্ছে কথোপকথনের শব্দ উনি শুনতে পাচ্ছেন। কেউ কথা বলছে, একটু বয়স্ক কণ্ঠ, আবার নানা কথা বলছেন। ছেলেটা কথা বলছে কারোর সাথে, অথচ উত্তর দিচ্ছে না। আর ওর ঘরের মধ্যে কে? নানার বাবা ঘরে যে বেড়া, এইটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করলেন যে ভেতরে কে। তখন উনি দেখতে পান যে নানা দুইজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। ওই বৃদ্ধ লোকের চেহারাটা উনি দেখতে পাচ্ছেন না, কারণ বৃদ্ধ লোকের পিঠ দেখা যাচ্ছিল। নানার বাবা তখন বলে উঠছে, এই তুই কার সাথে কথা বলিস? এতবার করে ডাকতেছি, তুই শুনতে পাস না? এটা বলার সাথে সাথে নাকি নানা চমকে ওঠেন, আর ওই যে দুই বৃদ্ধ তারা অদৃশ্য হয়ে যায়। আর তখন নানা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তবে যখন নানার আব্বা দেখছিলেন যে তার ছেলে দুইজন অপরিচিত বৃদ্ধ লোকের সাথে কথা বলছে, ওই সময় নাকি নানা কিছু একটা খাচ্ছিলেন, খেতে খেতে কথা বলছিলেন। দরজা ভেঙে ভেতরে ঢোকে সবাই। ঢোকার পর দেখা যায় যে নানা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওনার মুখের মধ্যে কিছু একটা ছিল, এটা যে কি ভালো করে বোঝা যাচ্ছিল না। তাড়াতাড়ি ওখান থেকে বের করে ওই অবস্থাতেই নানাকে গোসল করানো হয়। নানির মানে নানার আম্মু, নানি যেটা বলেছেন যে ওই অবস্থাতে নানার আম্মু খুব কান্নাকাটি করছিলেন ছেলের কি হয় না হয়। নানার আব্বা সেদিন একাই মাঠে গিয়েছেন ভেড়াগুলো নিয়ে। তো উনি এই ভেড়াগুলো মাঠে চড়াচ্ছিলেন। হঠাৎ করে নানার পাশের বাড়ির একজন লোক এসে নানার আব্বাকে খবর দেয় যে ভাই, আপনি ভেড়া চড়াচ্ছেন, তাড়াতাড়ি বাসায় চলে, আপনার ছেলে তো খুব অসুস্থ হয়ে পড়েছে, রক্ত বমি করছে। নানার আব্বা তো দ্রুত ভেড়াগুলো অন্য আরেকজনকে বুঝিয়ে দিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখেন যে নানা রক্ত বমি করছে। শুধু তাই না, ওই রক্তের সাথে ছাই জাতীয় কিছু একটা জিনিস বের হয়ে আসছে। এই অবস্থা দেখার পর নানার বাবা প্রথমবারের মতো বুঝতে পারেন যেটা হচ্ছে এটা স্বাভাবিক কিছু না। এরপর কিছু প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গ্রামগঞ্জে কিন্তু টুকটাক ভুতুরে ঘটনা স্বাভাবিক, অনেকেই দেখে, আস্তে আস্তে সেটা ঠিকও হয়ে যায়। এটাই চিন্তা করেছেন নানার আব্বা। নানার আব্বাকে প্রতিবেশী কয়েকজন বললেন যে ভাই, আপনার ছেলের অবস্থা তো ভালো না, বড় কোনো কবিরাজ দেখান। তো ওই দিন সন্ধ্যাতেই 2টা গ্রামের পরে একটা কবিরাজের সন্ধান পাওয়া গেছিল। সেই কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজের নামটা সঠিক করে বলা যায় নাই, নানি বলতে পারেন নাই আর কি। তো কবিরাজ নাকি বাসায় আসার পর পরই সে চলে যেতে চাচ্ছে, কবিরাজ সেখানে থাকবে না। তো নানার আব্বা জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে সেটা তো বলে যান, চিকিৎসা করবেন না করবেন সেটা তো পরের বিষয়। তো কবিরাজ কিছুই বলে না, শুধু এতটুকুই বলে গিয়েছিল, আপনার ছেলে বেশি দিন বাঁচবে না, যা খেতে চায় খাইয়ে দেন। ওই দিন থেকে নানার পেটে ভয়ঙ্কর রকমের ব্যথা, শুধু বলছে মরে গেলাম, আমি মরে গেলাম, আমার পেটের মধ্যে কে যেন সূচ ফুটাচ্ছে। প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি। নানার আম্মা তো খুব কান্নাকাটি করছে ছেলের এই অবস্থা দেখে। পরে আরো একজন বড় হুজুরের সন্ধান ওনারা পান মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোনো একটি গ্রামে। তো নানার আব্বা তখন সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো হুজুরকে উনি বাসাতেই পেয়ে যান। নানার আব্বা বিস্তারিত সব কথা খুলে বলার পর হুজুর বলেন যে আপনি কালকে আসেন, এই বিষয়ে আমি একটু খোঁজ খবর নেই, তারপর আমি বলতে পারবো ঘটনাটা কি হয়েছে এবং কিভাবে চিকিৎসাটা করা যায়। তো পরের দিন নানার আব্বা সেই হুজুরের সাথে আবারও দেখা করেন। তো হুজুর যে কথা বললেন সেটা শুনে তো নানার আব্বার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। হুজুর বলেন যে সেই দিন যখন নানা ওই কবরস্থানের ভিতরে ঢুকছিলেন, ওই সময় নাকি একজন জিনকে কবর দেওয়ার জন্য অনেক জিন সমবেত হয়েছিল। যেই জিনটাকে কবর দেওয়া হচ্ছিল সেই জিনটা ছিল ওই গোত্রের সর্দার। নানা যখন ওই কবরস্থানে ঢুকবেন তখন জিনেদের পাহারাদার যেই একটা দল ছিল, এই দলের যে সর্দার সে আবার নিষেধ করেছিল যে ওখানে যাস না। কয়েকবার নিষেধ করার পর নানা ভেতরে যান। আর ভেতরে যাওয়ার কারণে ওই কবরস্থানে কবর যখন দিচ্ছে, এটা তো দেখা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওই সময়ে নানা ঢোকার কারণে ওদের অনেক সমস্যা হয়ে গিয়েছিল। ওখানে অনেক গণ্যমান্য জিনেরাও উপস্থিত ছিল, অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে ওরা খুব ক্ষিপ্ত ছিল। ওই দলের মধ্যে বেশ কিছু উগ্র স্বভাবের জিন ছিল, তারাই মূলত নানার পিছনে লেগেছে। এখন কিভাবে কি করা যায়, এটা সমাধান কি হবে, এই বিষয়ে হুজুর তেমন কিছু বলতে পারলেন না। বললেন যে এটা সমাধান তো অত্যন্ত জটিল, দেখি কি করা যায়। তো ওই দিন তো নানার বাবা বাড়িতে চলে আসেন। আসার পর দিন সকালবেলা দেখেন যে ওনার যে ভেড়ার পাল, প্রায় 250-এর উপরে ভেড়া ওনার ছিল, এর মধ্যে 20টা ভেড়া মারা গেছে
প্রত্যেকটা ভেড়ার মাথা আলাদা করা, মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে জবাই করে মাথা আলাদা করা না, মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে মাথাগুলো আলাদা করে ফেলেছে। নানার বাবা কিন্তু বুঝতে পেরেছেন এই কাজগুলো কে করছে। এইভাবে প্রতিদিনই 1টা 2টা 3টা, প্রথমবার তো 20টা মারা যায়, এরপরে এরকম প্রতিদিনই 2টা 3টা করে ভেড়া মারা যেতে থাকে। নানার আব্বা আম্মা তো খুব চিন্তিত হয়ে পড়েন যে এরকম ভয়ঙ্কর আযাব তাদের পরিবারে নেমে এসেছে। এদিকে নানা দিন দিন শুকিয়ে যাচ্ছেন। উনি অনেক খাবার খেতেন, কিন্তু নানার শরীরে কোনো উন্নতি হতো না। তো এরকম তো চলছে, কিন্তু কতদিন চলবে? পাশের একটা গ্রাম রয়েছে, নাম হচ্ছে শোলমারি গ্রাম। সেই শোলমারি গ্রামে একজন কবিরাজ ছিলেন। তো সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর একটু উন্নত হয় শরীরের, কিন্তু নানার বাসায় কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ছোট ছোট অনেক ঘটনা, এগুলো আসলে বলতে গেলে শেষ হবে না। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছিল। আর বিভিন্ন সময় কবিরাজকে দেখানো হচ্ছিল, রুকিয়া করা হচ্ছিল। তো এরকম যখন চলছে, এর মধ্যেই নানার আব্বা হঠাৎ করেই স্ট্রোক করে মারা যান। এরপর বাড়িতে যত ভেড়া ছিল নানা একাই দেখাশোনা করতেন। নানা একদিন স্বপ্নে দেখেন যে নানার বাসায় কে যেন এসেছে এবং কবর খুঁড়ছে। স্বপ্নের ভিতরে যে কবর খুঁজছে সে বলে যে এই কবরটা কিন্তু তোর, আর এই কবরে তোকে জিন্দা দাফন করব। এই জিনিসটা দেখে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। নানিকে বলেন, অর্থাৎ নানির যিনি নানার যিনি আম্মা তাকে বলেন আর কি, নানি না, নানার আম্মাকে বলেন। নানার আম্মা কি করবেন উনি আসলে কিছু বুঝে উঠতে পারছিলেন যে কি করব এই সিচুয়েশনে। এইভাবে দিন কাটছে। নানার আম্মা পরবর্তীতে ভালো একজন কবিরাজের সন্ধান পান, কিন্তু তারা বাংলাদেশের না, কেউ ভারতের কলকাতার একটা স্থানে কয়েকজন কবিরাজ আছে। তো ওইখানে তাকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে যিনি একটু বয়স্ক কবিরাজ, তিনি নানাকে দেখেই বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো অনেক কিছু, বহু আগেই তো তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। নানার আম্মাকে তখন ওই কবিরাজ বলেছিলেন যে আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন। আপাতত এটা একটা সমাধান, আরো কিছু সমাধান আছে যেগুলো পর্যায়ক্রমে করতে হবে। তো এই পরামর্শ নানার আম্মা শোনেন, সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করছিলেন। বেশ কিছু আমল শিখিয়ে দেন, বেশ কিছু কাজ শিখিয়ে দেন। তো এভাবেই যেতে থাকে, এভাবেই উনি বড় হতে থাকেন, বিয়ে করেন, তার সন্তানাদি হয়। তো একটা পর্যায়ে কিন্তু নানা অস্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। নানার বাড়িতে অনেক ছোট ছোট ঘটনা ঘটতো, সেগুলো বলে আসলে শেষ করা মুশকিল। মূল বিষয়গুলো আমরা তুলে ধরলাম। তবে নানি, অর্থাৎ নানার স্ত্রী নানি, যিনি ঘটনা বলেছেন, উনি বলেছেন যে কলকাতা থেকে ফেরত আসার পর ওনারা দেখেন যে ওনাদের একটা দুধেল গাই ছিল। এই গাইটা মাটির নিচে গলা অবধি পোতা ছিল। এত বড় একটা গাইকে গলা অবধি কে পুঁতে রাখলো, এবং মৃত অবস্থাতে পাওয়া গিয়েছিল সেটাকে। এরকম ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটেছে। এভাবেই নানা বড় হয়েছেন। প্রিয় লিসেনার্স, দেখুন, একটা ভুলের কারণে এরকম একটা সমস্যা উনি ফেস করেছেন। এক নরক যন্ত্রণা নিয়ে উনি বহুদিন জীবিত ছিলেন। তাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর রহমতে আসলে ওভাবে পারে নাই। আল্লাহ যদি হায়াত লিখে রাখেন, কারো কিন্তু মারার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি হায়াত লিখে না রাখেন, পৃথিবীর সকল কিছু মিলেও চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবে না। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। চলে যাব সরাসরি জাহিদ ভাইয়ের ঘটনা এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। রাত 11টা, তুরাগ ব্রিজ। নিজেকে সামলে রেখেছিলাম, কিভাবে ছিলাম তা আসলে এখন ভাবলে আমার শরীর শিউরে ওঠে। অপেক্ষা কেবল অপেক্ষা, শুধু অপেক্ষা, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আর তা যদি হয় বেইজুজ, তাহলে তো কোনো কথাই নাই। কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন, এত ভিড়ের মধ্যে কিভাবে বুঝাবো বেইজুজের চামচা কোথায় কার শরীরে ঢুকে বসে আছে। এদিক ওদিক তাকাচ্ছি,
ধীরে ধীরে অশান্ত হয়ে উঠছিলাম। কানের মধ্যে ব্লুটুথ থেকে ভেসে এলো একটা কথা, শান্ত, স্ট্রেস নেওয়া যাবে না, বুঝতে দেয়া যাবে না, কি পেশেন্স। আমি উত্তর দিলাম, রাত বাজে 12টা, ব্রিজের উপর দাঁড়ানো আমি। পুলিশ দেখলে ধরে নিবে। আমি চোর, ডায়লগ না মেরে আমাকে বল কই আছে ও। উত্তর এলো, বয়, আই টোল্ড ইউ ওয়ান্স। আমি তোমাকে বলতে পারবো না সে কোথায়। এটা আমার ফাইট না। আই এম হিয়ার ফর মাই ডগি, and your job is to bring my dog to me. আমি উত্তর দিলাম, তোর ডগিকে আমি ছেড়ে দিলে না ভাবি। উত্তর ভেসে এলো ব্লুটুথে, ল্যাঙ্গুয়েজ, ভাষা, ভাষার ব্যবহার প্রমাণ করে কে কেমন। পুলিশ নিয়ে ভয় পাচ্ছ কেন? কারোর নজর তোমার দিকে পড়বে, ভয় পেও না। আমি উত্তর দিলাম, ও আচ্ছা, তুমি তো বিশাল বড় ইয়ে মানে ইয়ে। ব্লুটুথে ভেসে এলো, হোয়াট? টেল মি হোয়াট আই অ্যাম। আমি খেপে গিয়ে বললাম, এত ইংলিশ জারোস কে? উত্তর ভেসে এলো, আমি কত মাত্র 1287টা ভাষা জানি। এর মধ্যে ইংলিশটা সার্বজনীন। এখন তুমি কি চাও? যদি আমি বলি ইঞ্চ পাসিয়াস, বুঝবে? যদি বলি আইনে দেমিনেসি, বুঝবে? যদি বলি কে ভিএফা এর তা, বুঝবে? আমি বললাম, আরে থাম 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 আল্লাহর ওয়াস্তে। উত্তর ভেসে এলো, শান্ত থাকো। সে এখনো তোমাকে ধোকা দিচ্ছে। সে জানে আমি এসেছি। আমি বললাম, হ্যাঁ জানবে না? জানবেই তো, তুড়ি মেরে ঠুস ঠুস করে মেরে দিলে কেন ওর লোকগুলাকে, সেই জন্যই টের পেয়েছে। উত্তর ভেসে এলো, তুমি ভুল বুঝছো। তোমাকে আমি বাঁচিয়েছি, আমি ওদেরকে মারিনি। আমি উত্তর দিলাম, না মারলে ঝাল ঝরলো কিভাবে? উত্তর দিল, বুঝই তো, তুড়ি মারা আমার অভ্যাস। এরপর আমি জিজ্ঞেস করলাম, ওগুলা কি কি বলছে আমাকে? সে উত্তর দিল, কোনটা? আমি বললাম, ওই যে 1000 না কয়টা ভাষা নাকি জানো। তো অদ্ভুত এই শব্দগুলো কি ছিল? মিষ্টি একটা হাসির শব্দ এলো কানে, আর সে বলল, আমি তোমাকে 3 ভাষায় জিজ্ঞেস করেছিলাম কেমন আছো তুমি। এরপর আবার মিষ্টি একটা হাসি। রাত 1টা বাজে। আমি বিরক্ত হয়ে ফোন বের করে ফোনের লাইন কেটে দিলাম, ব্লুটুথ খুলে ফেললাম। পেছন থেকে ঠিক তখনই খিক খিক করে হাসির শব্দ এলো। ঘুরে তাকালাম, ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়ানো এক ভবু ঘুরে, ছেঁড়া শর্ট প্যান্ট পরা, আর কিচ্ছু না। আমাকে দেখে হেসে বলল, আরে আমাকে খুঁজছিস? এই যে আমি এখানে। আমি অবস্থা কি হতে পারে সেটা সাথে সাথে আন্দাজ করতে পারলাম। এই ভবঘুরের শরীরে চেপে আছে বেইজুজের চামচা, আর ও টের পেল আমি আসলে কি ভাবছিলাম। বেইজুজের চামচা বলল, 1 পা 2 পা দিয়ে চলে এলাম তোর কাছ সামনে, কিন্তু হ্যাঁ, আমাকে তুই ধরতে পারবি না। বলতে বলতে সে এমনভাবে টিপে টিপে হেঁটে আমাকে ক্রস করে সামনের দিকে চলে গেল, যেন সে একটা দড়ির উপর হাঁটছে। ব্রিজের মাঝে যেয়ে দাঁড়ালো। আমার দিকে ঘুরে সে আমাকে বলল, দেখ, যত কিছুই করিস না কেন আমাকে তুই ধরতে পারবি না, কিন্তু আমি তোকে এত সহজে ছেড়ে দেব কিভাবে? আমাকে তো হুকুম মানতে হবে। আমি জাহিদ এমনভাবে ফেঁসে গিয়েছিলাম যে যদি আমি কোনো কথা বলি তাহলে আশপাশে যদি কেউ থাকে তাহলে সে দেখে ফেলবে আমাকে কথা বলতে এই ভবঘুরের সাথে, আর যদি ও লাভ দেয় তাহলে আমার কপালে শনি আছে। তাই আমি একদম নিরুত্তর হয়ে রইলাম। হেঁটে সরে গেলাম সেখান থেকে অনেক দূরে। বুঝতে পেরে বেইজুদের চামচা চিৎকার দিয়ে বলে, আরে 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 কেউ দেখছে না, এই দেখছে না কেউ, তুই যাচ্ছিস কোথায়? দেখ, তুই দেখ, আরেকটা জান যাবে এবার। আমি পিছনে ঘুরে তাকাইনি। তুই ভাগ যত দূরে পারিস, তুই ভাগ। এই কথাটা এমনভাবে ভেসে এলো যেন কোনো শূন্য থেকে নিচে পড়তে পড়তে বলছে, আর ধপাস করে পানিতে পড়ার শব্দ এলো। আমি ব্রিজ থেকে নেমে
বামে নিচু রাস্তায় গিয়েছিলাম। আমি পানির আলোড়ন দেখেছি আমি পানির বুদবুদ, কিন্তু এটা মায়া। ফোন রাখার পর আমার সামনে আসবে এবং পর আসবে। এটা একদম ধাপ্পাবাজি। আমি জানি পানি থেকে পড়েনি। এদিকে ফোনের পর ফোন আসছিল, আমি ধরিনি। দ্রুত হেঁটে আমি সরে যাই সে এলাকা থেকে। 20 মিনিট হাঁটার পর খেয়াল করলাম রাস্তা ফাঁকা। খেয়াল করলাম কেমন যেন লাগছে আমার, শরীর ভার হয়ে আসছিল। ফাঁকা রাস্তায় আমার মনে হচ্ছিল আমার পেছন থেকে দৌড় দিয়ে কেউ আসছে আমাকে ধরার জন্য। বুকটা ধরপড় করছিল, মনে হচ্ছিল এক্ষুনি আমার ঘাড়ে এসে কেউ কোপ মারবে। এমন সময় ধাম করে রাস্তা অন্ধকার হয়ে গেলাম ফেসে আবার ওয়ান। আমি পকেট থেকে রিং বের করে হাতে পড়লাম। রিংটা গরম, টের পাচ্ছি আমি ভালোভাবে। বিকটভাবে ডানা ঝাপটানোর শব্দ এসছে। শব্দটা খুবই জোরে বিকটভাবে আসছিল, চিৎকার ভেসে আসছে মেয়ে মানুষের। সামনে লাইট জ্বলে উঠল, গাড়ির হেডলাইট। একবার জ্বলে আরেকবার নেভে, একবার জ্বলে আরেকবার নেভে। ধাপ করে কলিজায় কামড় দিল, কারণ রাস্তায় গাছ নেই। আমি কোনো জায়গায় লুকাতে পারবো না, সম্ভব না, যদি ওই গাড়ি আমার দিকে তেড়ে আসে। যাই হোক, আমির সাহেবকে ডাকলাম আমি। তখন হুট করে ঘাড়ের মধ্যে একটা আজব সেন্সেশন হলো। মনে হলো কেউ এসে এক্ষুনি কোপ দিয়ে আলাদা করে ফেলবে আমার ঘাড়টা। আমি পেছনে তাকিয়ে দেখি শুধু অন্ধকার, কিন্তু তাও আমার মনে হচ্ছিল আমাকে কেউ দেখছে। খুব সাবধানে আমি সরলাম একটু। এদিকে পিপ পিপ করে শব্দ এলো গাড়িটার থেকে, হর্ন দেবার মতো। আমার ঘাড়ে কেমন যেন লাগছিল। আমি রাস্তার পাশের ফুটপাতের উপর দিয়ে দৌড় দিলাম। গাড়িটা তখন হেডলাইট জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। আমি কোনোভাবে গাড়িটা পার হলাম। গাড়িটা থেকে আমি আনুমানিক তখন 30 হাত দূরে। গাড়িটা এবার ভালো করে দেখলাম পেছনের দিক থেকে একটা অ্যাম্বুলেন্স, কিন্তু পেছনের দিকটা খোলা, আর সেখান থেকেই কান্নার শব্দ আসছে। জোরে জোরে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আমি চাপা স্বরেই বললাম, তোর খেলা আর আমাকে ধরতে পারবে না। এই কথা আমি চাপা স্বরে বলছিলাম, সাথে সাথে গাড়ির হর্ন বাজার শব্দ এলো, পিবি পিবি পিবি। একটা তালা দিল যেন হর্নটা কানের মধ্যে। ফুটপাতে লাগানো গাছের চারা তুলে নিলাম হাতে, এগিয়ে গেলাম গাড়ির দিকে, কিন্তু দূরত্ব রেখেছিলাম। ওই ঘুমট অন্ধকারটা চোখের মধ্যে অনেকক্ষণ থাকবার কারণে সয়ে গেছে। ততক্ষণে গাড়িটা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল টপ টপ করে, আর কালো রক্তগুলো রাস্তায় পড়ে যাবার সাথে সাথেই জমাট বেঁধে যাচ্ছে। এক গুচ্ছ চুল, একটা হাত দেখতে পেলাম। এখন আর পালাবার সেই মানসিকতা নেই। আমি তাকালাম 3 পাশ সামনে যেয়ে। এক মহিলার লাশ, চুল কপাল থেকে টেনে তোলা, চামড়া উঠে এসছে, হালকা চর্বি দেখা যাচ্ছে সেখানে। পেটটা ফাড়া, কালো লিকুইড বের হচ্ছে ফাড়া জায়গা দিয়ে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মাঝামাঝি অবস্থায়, কেবল পাটা বের হয়েছে পেট থেকে। এমনভাবে ফাড়া শরীরের ভেতর থাকা ছোট্ট মাথাটাও দেখা যাচ্ছে। গাড়িটার উপর এসে থাপ করে পড়ল বেইজুজের এক চামচা। আমি কয়েক পা সরলাম। ফিজিক্যাল রূপ না, অন্ধকারে কেবল একটা ছায়া। আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসলো। আমার মনে হলো এই হাসি আমার পরিচিত, আমি ওকে চিনি। ওকে আমি দেখেছি আরো আগে, আর ওই একটু আগে তুরাগের উপর লাফ দেবার ঢং করছিল। আমাকে সে বলল, তোর চালাকে আমি বুঝি, কিন্তু তুই হাইকমান্ডের সুতা পরিমাণ কিছু জানোস না। এরপর ফিস ফিস করে বলল, হাইকমান্ড উপহার পাঠিয়েছে। মানে হাইকমান্ড উপহার পাঠিয়েছে। একটা দরজা খুললো গাড়িটার, ক্লিক করে একবার হেডলাইট জ্বলল আর নিভল। তখন আমি দেখেছিলাম যে যেই দরজা খুলেছিল সেই দরজায় একটা চেহারা আঁকা। তখনই ধাম করে দরজাটা ভেঙে একটা বিশ্রী চেহারার অবয়ব তেড়ে আসে আমার দিকে। আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম উল্টো দিকে। আমি উঠে দাঁড়ালাম, মাথা কিলবিল করছে, বুক ধরফর করছে। এদিকে সেই মাইক্রোবাসটা কাঁপছে। পেছনে এদিকে ওদিকে আমার চারপাশ ঘিরে ঘের ঘের করে শব্দ আসছিল। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু তখন ক্যাঁচ করে শব্দ এলো, যেমনটা ছেঁচড়িয়ে নিচে নামার শব্দ গাড়ি থেকে। আমি গাড়ির দিকে তাকালাম।
চুলগুলো রক্তে ভেজা। সেই গর্ভবতী মহিলা, কপালের চামড়া উপরে ওঠা, পেটটা তলপেট অব্দি ফাড়া, তলপেটের কাছে বাচ্চাটার সেই মাথা। মনে হলো আমার দিকে তাকিয়ে আছে, আঁকা বাঁকা হয়ে 2 কদম এগুলো। এমন সময় বিকট শব্দে আমার পেছন থেকে হর্নের একদম টানা শব্দ আসতে লাগলো। এবার সত্যিকারের হর্ন দিচ্ছিল। আমি রাস্তা থেকে সরে দাঁড়ালাম। না, কিছুই না, এখানে কিছুই নেই। আর নজর পড়ল রাস্তায় আমির সাহেব দাঁড়ানো। আমি ওনাকে দেখে কিছু বললাম না, উনি আমাকে কিছু বললেন না। আমার স্পষ্ট মনে আছে গাড়িতে আমি কিসের চেহারা দেখেছিলাম, কিন্তু নাম মনে পড়ছে না। ফোন বের করলাম, 37টা ফোন কল। আমি কল ব্যাক করলাম, ফোনটা পিক হলো। কয়েক সেকেন্ড পর ভেসে এলো মিষ্টি হাসিটা। এবার সে বলল, আমি জানতাম কিছুই করতে পারবে না ওরা তোমার, কিন্তু তোমাকে বলতে চাই তোমার পেছনে অসুর ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিসের অসুর? সে আমাকে বলল, অসুর দানব বলতে পারো, হিংস্র পশুর চেয়ে খারাপ। হঠাৎ সে চুপ হয়ে গেল। এদিকে আমার ঘাড়ে আবার কেমন যেন লাগতে লাগলো। ফোনটা আমি কান থেকে হাতে নিলাম, টের পেলাম রিংটা আমার গরম। ঘাড়ে একটা অস্বস্তি লাগছে। ফোন থেকে শব্দ এলো, পেছনে তোমার। এটা সে বলল, আর আমি ঘুরতে যাওয়ার একটা বড় সাইজের বন মানুষের মতো কিছু একটা আমাকে এসেছে। এত জোরে ধাক্কা দিল আমি 14 ফিট নিচে পড়ে গেলাম। আমার কানে হিংস্র ডাক ভেসে আসছিল, কুকুর জাতীয় কিছু। চারপাশ থেকে শব্দ এলো, চোখে অন্ধকার দেখতে লাগলাম। এর মধ্যে আমি দেখছিলাম একটা বাচ্চা দৌড় দিচ্ছে, মাথায় বেনি করা। একটা ছায়া দৌড় দিচ্ছে। মেয়েটা কাত হয়ে পড়ে গেল, ঘাড় বাঁকা করে। আর তখনই আমার গলা চেপে ধরল কেউ। আমি কেবল একটা জিনিস দেখছিলাম, ওই অবয়বের নাকে নাক ফুলছিল। আমার কেবল খেয়াল ছিল অবয়বের চোখ লাল, চেহারায় অনেক দাগ, কপালে নকশা আঁকা। আমি তখন শ্বাস নিতে পারছিলাম না, চোখ অন্ধকার হয়ে এলো। এরপর আমার মনে হলো আমি বেঁচে আছি। আমি অস্পষ্টভাবে দেখেছিলাম আমির সাহেবকে কালো মানুষের মতোই কিছু একটাকে তুলে আছাড় মারতে। সেটার মাথা জর্দারি সন্ন্যাসীর মতো মনে হয়েছিল, কিন্তু সেই সময় প্রকটভাবে ঘাড়ের ব্যথা শুরু হয় আমার ঘাড়ে তখনও নেক ব্রেস লাগানো। আমি চিৎকার দিয়ে সাহায্য চাইছিলাম, কারণ খুবই খুবই বিশ্রী ব্যথা ছিল সেটা। আর হাড় কেউ ছুরি দিয়ে ছিদ্র করার চেষ্টা করছিল মনে হচ্ছিল। আমির সাহেব ছুটে আসেন, সেই সুযোগে অসুর বা দানব যেই হোক সেটা তখন পালিয়ে যায়। আমির সাহেব আমাকে তুলে ধরে ওঠান। আমি চিৎকার দিয়ে কাঁপছিলাম ব্যথায়। আমির সাহেব আমাকে কিভাবে যেন বেহুশ করে দিলেন। আমি আমার বাসার সামনে খুঁজে পাই, একটা গাছে হেলান দেওয়া অবস্থায়। আমির সাহেব আমার সামনেই দাঁড়ানো ছিল। উনি আমাকে বললেন, এখন বাসায় যাও, অনেক রাত। আমি বাসায় এসে শুয়ে পড়লাম। ঘাড়ে কেমন বোধ ছিল না, একদম মনে হচ্ছে যে আমি কিছু ফিল করতে পারছি না ঘাড়ের মধ্যে। ঠান্ডা একটা অনুভূতি ছিল ঘাড়ের মধ্যে, ঠিক সেইখানে যেখানে ব্যথা হচ্ছিল। বুঝতে পারলাম আমির সাহেব আমাকে সিডেটিভ দিয়েছে, অথবা সেই জায়গাটা অবশ করে রেখেছেন। সকালে একটা ফোন আসলো, ফোনে ঘুমটা ভাঙলো। সেই র্যান্ডম ফোন নাম্বার। আমি ফোন ধরলাম না, কিন্তু একটা মেসেজ এলো তখনই। টাইম 2:30, AM আশুলিয়া ব্রিজ, আজিম থাকবে সেখানে। গেট এভরি ইনফরমেশন রিগার্ডিং আশুর, হি নোজ অ্যাবাউট হিম, ASAP মিনস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই মেসেজ দেখে আমি আমির সাহেবকে ডাকলাম। 20 মিনিট পর উনি দূরে বসে থেকেই ইশারায় আমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে। আমি ওনাকে বললাম, ঠিকানা দিয়েছে আজিমের, আশুলিয়া ব্রিজ। কাল রাতে যেটাকে দেখলাম এটা নাকি অসুর, আজিম নামের কেউ থাকবে ব্রিজে। আমির সাহেব বললেন, চলো। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ঘাড়ের মধ্যে অশান্তি লাগছে তখনও, কিন্তু রাত 3টা বাজে, তাও এত দূর, ঝামেলা হবেই হবে এটা কনফার্ম। কিন্তু ঘাড়টাকে কিভাবে সেফ রাখবো? এত কিছুর মধ্যে আমার ঘাড়ের ইনজুরিটাই আমার একমাত্র দুর্বলতা তখন। সারাটা দিন চিন্তায় অশান্ত হয়ে যাচ্ছিলাম। তারপরেও বের হতে হবে, অনেক হয়েছে, আর মুখ বুঝে থাকা যাবে না, আর ভয় পেয়ে পেয়ে থাকা যাবে না। জীবনটা আমার এরকমই, অন্য কেউ কল কাঠি নাড়বে সেই সুযোগ আমাকে দিবে না, আর তারা আমার কারণে হারিয়ে গেছে।
আমি কিভাবে চুপ করে বসে বসে থেকে তামাশা দেখব? ব্রিজে দাঁড়িয়েছিলাম, আমির সাহেব আশেপাশেই ছিল। ইশারায় ইশারায় কথাবার্তা হচ্ছিল আমার সাথে ওনার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আজিম কি হতে পারে, আপনার কি ধারণা? আমির সাহেব উত্তর দিলেন, ভালো হলে ভালো, আর খারাপ হলে ব্রিজের উপর থেকে ফেলে দেব। এত টেনশন করার দরকার নেই। আমার আর আমির সাহেবের মেন্টালিটি পাল্টে গিয়েছিল সেদিন, যেদিন রাতে তারাকে পানিতে ফেলে দিয়েছিল, আর আমার ঘাড় মটকানোই বাকি ছিল। সালাউদ্দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল, উনি আমাকে নিয়ে পালিয়েছিলেন, এইটা ঠিক। কিন্তু সেদিন পালানোর পর থেকে আমির সাহেব চলছেন অন্য এক যন্ত্রণায়। উপর থেকে যা বুঝতে পারছিলাম, উনি আর এখন থেকে নরম থাকবেন না। কথাবার্তায় সেটাই দেখা যাচ্ছিল। আমি দেখলাম আমার অপোজিট থেকে আমার দিকেই একজন লোক এগিয়ে আসছে। গাড়ির আলোতে দেখলাম লোকটার বয়স অনেক, মুখে খোঁচা দাড়ি, শুকনো একটা শরীর, একটা প্যান্ট আর একটা চেক ফুল হাতা শার্ট, কিন্তু অনেক দিনের পুরানো। 70 হবে ওনার বয়স প্রায়। আমার কাছে এসে দাঁড়ালো, আমাকে দেখলো, চোখটা তার ছলছল করছে। হাত দিয়ে মুছিয়েও নিলেন। আমাকে উনি বললেন, বাবার নাম কি জাহিদ? আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে ওনার দিকে এগিয়ে যাচ্ছি, এবং এগিয়ে যাবার সাথে সাথে উনি কান্নায় ভেঙে পড়লেন। আমি ওনাকে নিয়ে ব্রিজ থেকে নেমে আসি। উনি শান্ত হওয়ার পর বললেন উনি আজিম, আর গেল রাতে ওনার কানে ফিস ফিস করে বলেছে, আজিম এই ব্রিজে যাবে, ওখানে থাকবে জাহিদ, ওর হাতে দিবে যা তোমার কাছে আছে। আমি জানতে চাইলাম, আপনার কানে কিভাবে কথা আসলো? উনি আমার দিকে মলিন হাসি দিতে দিতে তাকালেন, বললেন, জেলে মানুষ অনেক কিছু শুনতে পারে, পাখির গান না শুনলেও দেয়ালের কথা শোনা যায়। এটা বলতে বলতে সে আমাকে একটা কাগজ ধরিয়ে দেয়, বলে এইটা আজ থেকে আপনার। বলতে বলতে উনি উঠে দাঁড়ান, আমার হাতে হাত রেখে ছলছলে চোখে বললেন, যদি আপনি ওই বদমাশকে পান, উচিত শিক্ষা দিবেন, উচিত শিক্ষা দিয়েন। বলে উনি ব্রিজের দিকে হেঁটে যেতে লাগলেন। আমির সাহেব বললেন, ওনাকে থামাও। আমি তখনই আঙ্কেল বলে ডাক দিয়ে ওনার কাছে যাই। আমির সাহেব বললেন, জিজ্ঞেস করো কি হয়েছিল, কেন সে জেলে ছিল, আর অসুরের সাথে তার কানেকশন কি। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কথাটা। উনি মলিন হাসিটা দিয়ে আমাকে বললেন, অসুর না, দানব বাবা, দানব। আমার এতটুকুন মেয়েটাকে মারছে, আমার বউটারে মারছে, আর একই ঘরে আমাদের 3 দিন রেখা পাগল বানায় ছাইরা দিছে, আমার জিন্দেগি শেষ করে দিয়েছে। এরপর তিনি আমাকে খুলে বললেন সেই ঘটনা, মনে আছে আপনাদের, দানব? ওনার কথা শোনার সময় নাকফুলের কথা যখন উনি কয়েকবার বললেন, তখন আমার খেয়াল হলো আমিও নাকফুল দেখেছিলাম। উনি আমাকে বললেন, জেলে ওনাকে যেই রাতে নিয়ে গেল, সেই রাতে উনি ঘুমাতে পারছিলেন না, মাথা কিলবিল করছিল, কিন্তু অন্ধকারে উনি কাউকে বসা অবস্থায় দেখেছিলেন। এভাবে করে পিশাচের মতো করে হাসছিল কেউ। মনে হয়েছিল ওনার সেই দানবের হাতে ওনার মেয়ের মাথাটা। উনি দেখলেন কেউ ওনার সামনে থেকে হেঁটে বের হয়ে গেল। বড় জেলে ওনাকে নেবার পর বারবার অসুর আসতো, ওনাকে বলতো কিভাবে ওনার শরীরে ঢুকে সে কিভাবে এক কোপে মেয়ের ঘাড় কাট করে ফেলে দিয়েছিল, মাথা কেটে একদিকে বাঁকা হলেও কয়েক হাত দৌড় দিতে পেরেছিল অবলা সেই মেয়েটা। তখন কিভাবে চুলের বেনি টেনে ফেলে দিয়েছিল সেই অসুর, কিভাবে মেয়ের বুকের হাঁটু চেপে হাড় ভেঙে দিয়েছিল, কিভাবে তার স্ত্রী গলা কেটেছিল সেই অসুর, আর কিভাবেই তাকে 3 দিন আটকে রেখেছিল সেই ঘরে। ইমামকে গালি দিত, বলতো বদমাশ এসে সব খেলা বিগড়ে দিয়েছে। অনেক বড় প্ল্যান নাকি ছিল তখন, ইমামের কারণে ভেস্তে গেছে। উনি আমাকে বললেন ওনার জীবনের 30টা বছর শেষ হয়ে গেছে, আর শেষ হওয়ার কিছুই নাই। গতকাল উনি এত বছর পর কোনো অদেখা শব্দ পেয়েছেন, আর আজ এসছেন। ওই অসুর কয়েকদিন পর পর রাতে ওনার গলা চেপে ধরত। একদিন ধস্তাধস্তির এক পর্যায়ে অসুর মানে আজিম সাহেবের হিসাবে দানবটার নাকফুল পড়ে গিয়েছিল, পরে সেই নাকফুল তিনি কুড়িয়ে নিয়েছিলেন। সেদিনের পর কয়েকদিন এই দানবকে দেখেছেন, কিন্তু তার কাছে আসতো না, দূর থেকেই হাত পেতে ইশারা দিত, দে আমাকে ফিরিয়ে দে। উনি উঠে দাঁড়ান, বিদায় নিয়ে ব্রিজের দিকে হাঁটতে শুরু করেন। আমির সাহেব আমাকে বললেন, কত জীবন যেভাবে নষ্ট করেছে, কিন্তু কেন কেন এমন করলো, না ধরতে পারলে জানতে পারবো না। আমি আর আমির সাহেব সেখান থেকে চলে আসি, কিন্তু আপনাদেরকে জানাতে চাই আরও কিছু ঘটনা ঘটেছে এখানে,
যা আমি বলতে পারবো না কোনোভাবেই। রাত শেষ হয়ে এসছে। এমন জায়গায় ছিলাম যেখান থেকে আমি টের পেলাম আসমানের দরজা খোলার সেই বাতাসটা, কিন্তু আমি ঘুরে তাকাইনি। আমি সে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি আকাশের দিকে তাকাও না কেন? আমি উত্তর দিইনি ওনাকে। আমি আকাশের দিকে তাকাই, ঠিকই তাকাই, কিন্তু চোখ বন্ধ করে। কাদার জন্য, চিৎকার করার জন্য, রহমের জন্য আগে আকাশের দিকে তাকাতাম, কিন্তু এখন তাকাই না। তাকালে যে আমার মনে পড়ে যায় সেদিনের কথা। মানুষ ঘটে যাওয়া কোনো কিছু ভুলে না, আর যে ভুলে যায় আসলে তার সাথে কিছু ঘটেও না। বাসায় ফিরলাম। ব্যক্তি জীবনের কথা আমি বলি না ঘটনায়, ইচ্ছা করেই বলি না, কিন্তু আপনাদেরকে জানাতে চাই আমার উপর কিছু হলে আমার আশপাশের লোকগুলোর উপরে তার প্রভাব তো পড়েই। সেই দিন পার হয়ে গেল। সন্ধ্যার আগে আবারও ফোন। অবশ্য সারাদিন অনেক এসেছিল, আমি ফোনটা ধরিনি, মেসেজও একটা পড়িনি, একটা মেসেজও পড়িনি, কিন্তু এবার ফোনটা ধরলাম। হ্যালো ডিয়ার, তুমি তো জানো আই নিড দ্যাট। আহ যে তাই বলো না কেন, দানব বা অসুর, হোয়াট এভার, ওকে আমার জীবিত দরকার। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সে আমাকে বলল, আমার মনে হয় বুড়ো সিংহের চিন্তা ভাবনা অন্যরকম। মানে আমির সাহেবের কথা সে আমাকে বলল। আমি জানতে চাইলাম কি বুঝে এই কথা। সে আমাকে উত্তর দিল, তুমিই বলো, ও কি ওর মতো নাকি বদলে গেছে? আর বদলে গেলে কতটুকু বদলে গেছে? আমি কথার মানে বুঝতে পারছিলাম। সে আবার বলল, তুমি জানো ইউ হ্যাড আ ডিল, জীবিত চাই আর কিচ্ছু না। এটার পর ফোনের লাইন কেটে গেল। ঈশার পর আমির সাহেব আমাকে বের হতে বলেছিলেন। উনি নিজেই নাকফুল নিয়ে গিয়েছিলেন। আমির সাহেব আমাকে ঠিকানা দিয়েছিলেন একটা, কি বলবো, উনি আমাকে একটা ঠিকানা দিয়েছিলেন এমন জায়গায় যেখানে আশপাশে কেবল জঙ্গল, শুরুতেই বিশাল বাঁশঝাড়, 2টা পুরনো কবর আছে এখানে, একটা আধা পাকা বাড়ি, আর অনেকগুলো মাটির ক্ষয়ে যাওয়া বাড়ি আছে এখানে। এখনো শহরের সীমানায় দাঁড়ালে বোঝা যায় যে আগে এই এলাকা গ্রাম ছিল, এখন শহর হয়ে গেছে। আমি দাঁড়িয়েছিলাম বাঁশঝাড়ের উপর। হঠাৎ একটা শব্দ হলো, বাঁশ পাতার শব্দ। সাথে সাথে টের পেলাম অসুর এখানেই। উপর থেকে টক করে একটা ছোট্ট দানার মতো কিছু একটা পড়লো আমার সামনে। আলো রিফ্লেক্ট করছিল সেটা থেকে, চাঁদের আলো। আমার ঘাড়ে কেমন যেন লাগতে লাগলো। মনে হলো আমার ঘাড়ে কেউ হাত লাগিয়ে সুরসুরি দিচ্ছিল। ঘাড় কাত করে সরে পিছে ঘুরলাম লাফ দিয়ে। কেউ নেই। একটা ফিসফিসানি কানে এলো। কথা বুঝতে পারছি না আমি ঘুরে তাকালাম। বাঁশঝাড়টা মনে হলো আমাকেই দেখছে। মনে হলো বাঁশঝাড়টাই আমাকে আছাড় মারবে এখন। আমি কয়েক পা পিছাতেই আমার পেছনে কারোর সাথে ধাক্কা লাগলো। তখন বিকট একটা চিৎকার আমার ডান কানের কাছ থেকে এলো, যার কারণে আমি আঁতকে উঠে পড়ে যাই মাটিতে। একটা বাচ্চার কান্নার শব্দ, মা মা করে ডাকার শব্দ। আমার চারপাশে কে যেন দৌড় দিচ্ছিল। একটা ছোট্ট পায়ের দৌড়, আরেকটা বিশাল পায়ের দৌড়, দানবের মতো পায়ের দৌড়, এবং এরকম অনুভূতি টের পাচ্ছিলাম আমি উঠি। দানব, তুই সামনে আয় তুই সামনে। ঠিক তখন বিকট শব্দ করে চিৎকার করতে করতে চকচকে কিছু একটা নিয়ে একটা ছায়া আমার সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। আমিও পড়ে গেলাম। একটা জিনিস দেখতে পাই। একটা বাচ্চা মেয়ে দৌড় দিচ্ছে বাঁশঝাড়ের দিকে। পেছনে একটা ছায়া ধাওয়া করছে। মেয়েটা কাত হয়ে পড়ে গেল। পা 2টা ঝাঁকি মারল ওর। বাঁশঝাড় থেকে সেই অসুর এবার বেরিয়ে এলো। জটাধারী সেই মাথা, এক মহিলার চুল ধরা। অদ্ভুতভাবে রি 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 শব্দ করতে করতে ছুরি দিয়ে মহিলার গলার পাশ দিয়ে পাশে বিঁধে দিল। সেই মহিলাকে ছেড়ে সে আমার দিকে তেড়ে এলো। আমার পেটে একটা খামচি লাগলো। আমার উপর চেপে বসে গলা ধরার চেষ্টা করছিল, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে আমি উঠে যেতে পারি। আর তখনই ক্ষিপ্র হিংস্র লাল আভা নিয়ে আমির সাহেব এসে ধরে ফেলেন সেই দানবকে। আমি দেখলাম লাল আভাটা অসুরটাকে তুলে নিল আর বাঁশঝাড়ের উঁচু থেকে ছুঁড়ে ফেললো মাটিতে। উপর থেকে এই আভাটা নিচে নেমে এলো একটা গাছের পেছনে, আর সেখান থেকে আমির সাহেব বের হলেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। এই কয়েক সেকেন্ডে এই ঘটছে, এই সব কিছু আমির সাহেব তুলে ধরলেন অসুরটাকে।
আর আমি কিছু বলার আগেই 2 হাত দিয়ে 2 দিকে টান মেরে আলাদা করে ফেলেন অসুরটাকে। 2 ভাগ হয়ে গেল জিনিসটা। 2 ভাগ হওয়া সেই ছায়া ঝরে পড়লো বালুর মতো মাটিতে। আমি হাঁপাচ্ছিলাম, শুধু জিজ্ঞেস করলাম কেন? উত্তর এলো, আজিমকেও মেরে ফেলেছে। আমির সাহেব গায়েব হয়ে গেলেন। আমি হতবিহ্বল। আজিম আবার আমার জন্যই আরেকটা জাম, আরেকটা। সেই রাতে দিগন্তের তারাকে ছুঁড়ে ফেলেছিল। সেই রাতের কথা, সেই দুঃসময়ের কথা মনে পড়লো আবার। শুনছেন রেডিও ফুরদের রেড এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আমি শুরুতে জানিয়ে দিই যে আজকে আমাদের খুব স্পেশাল একজন গেস্ট রয়েছেন, বাবু ভাই। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। জি। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রায়হান রশিদ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি জেলা থেকে। তিনি তার এলাকার নাম শেয়ার করতে চাইছেন না, তো সেটা সঙ্গত কারণে শেয়ার করতে চাইছেন না, তা আমিও শেয়ার করব না সেটা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রচার করি। তো রায়হানের ঘটনায় আমি চলে যাচ্ছি। 90-এর দশকের ঘটনা। রায়হানের মামা সুজনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো চলে যাচ্ছি ঘটনায়। রায়হানদের বাসা সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটি জেলার কোন একটি মফস্বল অঞ্চলে, মানে পুরো গ্রাম না, এমন একটা জায়গায় রায়হানদের বাসা। তো রায়হান তখন ছিল খুব ছোট, যখন তার মামার সাথে এই ঘটনাটা ঘটে তখন খুব ছোট ছিল। তো তার মামা সুজন সেখানকার যে জেলা শহর সেখানে চাকরি করতেন। তো তিনি বেশ ব্যস্ত থাকতেন সারা সপ্তাহ জুড়ে। ছুটির দিনটাতে তিনি রায়হানদের বাসায় বেড়াতে আসতেন। তিনি তখনও সিঙ্গেল, বিয়ে শাদী করেন নাই। ছুটির দিনটা তার কিছু করার নাই। আর তাদের ওই জেলা শহর থেকে রায়হানদের বাসায় ট্রেনে করে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো তিনি সেখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতেন এবং সেই ট্রেনে করে চলে আসতেন রায়হানদের বাসায় এবং সারাদিন কাটাতেন। কাটিয়ে রাতের বেলা একটা ট্রেন ছিল, রাত বলতে সেই সন্ধ্যার দিকে, তো সেই ট্রেনে চড়ে তিনি আবার ফেরত চলে আসতেন। তো এটা ছিল রায়হানের মামার সুজনের একটা স্ক্যাজুয়াল। প্রতি মাসে এই মাসে 4 বার তাদের বাসায় তিনি আসতেন। রায়হান তখন খুব ছোট, মামাকে দেখতেন, মামাকে খুব পছন্দ করতেন। মামা তার জন্য চকলেট, ফলমূল নিয়ে আসতো আসার সময়। তো যাই হোক, মামার সাথে খুব মধুর স্মৃতি তার। তো একবারকার একটা ঘটনা তার মামার সাথে ঘটে। সে ছোটবেলায় দেখে যে মামা 1 সপ্তাহ আসার পরে তিনি ছোটখাটো তার কানে খবর আসতে থাকে যে মামা অসুস্থ, মামাকে জিনে ধরছে। এটা তিনি শোনেন এবং তার কাছে এটা খুব কিউরিয়াস ব্যাপার মনে হয় ছোটবেলায়, যে মামাকে জিনে ধরছে, এটা কেমন কথা, মামা কেমন। তো তাকে ভয় দেখাতো। আবার তাদের বাসায় তার ফুপু ছিল, সে ভয় দেখাতো যে তোর মামা এসে কিন্তু তোর এরকম ঘাড় ধরবে, তোর মামারে জিনে ধরছে। তো রায়হান খুব ভয় পেত তখন চিন্তা করে। মামার সেই সুন্দর হাস্যজ্জ্বল মুখটা মনে পড়তো আর তার মন খারাপ হয়ে যেত তখন। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা রায়হান পুরো শোনে, তো সেটাই সে শেয়ার করেছে। যেটা হয়েছিল, রায়হানের মামা ওই দিন তাদের বাসায় আসে, যথারীতি তিনি একেবারে সকালে রওনা দেন। সকালের যে প্রথম দিকে যে ট্রেন, সেটাতে করে চলে আসেন তাদের বাসায় এবং দুপুরের মধ্যে তাদের বাসায় পৌঁছান। সেখানে এসে তিনি সময় কাটান, খাওয়া দাওয়া করেন, দুপুরে নামাজ কালাম পড়েন, খুব পড়ে তাদের বাসায় গল্প গুজব, খুব ভালোই সময় কাটতো তার মামার আসলে আর কি। এরকম হয়ে সন্ধ্যার পরে তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান। তো ওই দিন তিনি বিদায় নিয়ে বের হয়েছেন। এগুলো কিন্তু রায়হান পরে শুনেছে তার পরিবারের মানুষের কাছে। তো ওই দিন তিনি বের হয়েছেন বাসা থেকে কথাবার্তা বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে, এবং ওখানে তিনি ওই লোকাল ওখানকার যে ছিল, রিক্সা ছিল, সেটা করে চলে যেতেন ট্রেন স্টেশনে। তো সেখানে চলে গেছেন, গিয়ে দেখতেছেন যে ট্রেন ছাড়ি করছে, একেবারে ছেড়ে যাবে, লোকাল ট্রেন ওখানে যায়। তো তিনি উঠে বসলেন সেটাতে, ট্রেন চলা শুরু করলো। তো ট্রেন চলছে, রায়হানের মামা যথারীতি যেটা করেন, যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন, এক সময় অনেক সব বসার জায়গা পাওয়া যায়। তো বসে তিনি তার মতো, ওখানে একটা নিউজ পেপার ছিল, সেটা তিনি পড়ছিলেন নিয়ে। হালকা, ট্রেনের ভেতরে আলো বেশি স্ট্রং না, যেহেতু লোকাল ট্রেন আর মানুষজন আছে, যতটুকু পারছেন তিনি পড়ছেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছেন। তো এই সময় তার একটু পেটে চাপ পড়ে, প্রকৃতির ডাকের চাপ।
তো এটাতে পড়াতে তিনি একটু আনইজি ফিল করা শুরু করেন। তো তিনি হেঁটে হেঁটে যান, তো লোকাল ট্রেনেও একটা বাথরুম আছে, সেই বাথরুম তিনি দেখেন। তো বাথরুমটা দেখে তার আসলে রুচি হয় না, খুব খারাপ অবস্থা ওইটার। তো তিনি চিন্তা করেন যে একটু কষ্ট করে আমি চেপে যেতে থাকি আর কি। তো ট্রেন চলছে, তো একটা জায়গায় এসে ট্রেনটা মানে থেমে যায় আস্তে আস্তে, মানে দেখা যায় করে ট্রেন থেমে গেছে। তো ট্রেন থেমে যাওয়ার পরে শীতের সময় কিন্তু বেশ ঠান্ডা, এর জন্য তার কষ্টটা একটু কম হচ্ছে। তো মানে ট্রেনের ভেতরে বেশ উষ্ণ, কিন্তু ওই দরজা দিয়ে বা জানালা দিয়ে যে জায়গাটা একটু কেউ ফাঁকা করে রাখছে মানে হু হু করে বাতাস আসতেছে। আর ট্রেন থামছে, তো কেমন যেন লাগতেছে। তো রায়হানের মামা সুজন, ওনার নাম, উনি বের হয়ে তিনি উকি দিচ্ছেন ওই গেটের কাছে আর কি। ট্রেন থেকে নামেন নাই, ওই গেটের কাছে এসে উকি দিচ্ছেন, যেখান থেকে বের হয়ে আর কি নামে মানুষ একটা সিঁড়ি দিয়ে, ওই যে বগির মাঝখানে। জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার। তো ওইখানে কয়েকজন বলতেছে নিচে দাঁড়ায় গেছে, দেখে যে কয়েকজন নেমে আসছে, সে বলতেছে যে ওই সমস্যা হয়েছে এখানে ইঞ্জিনে, একটু টাইম লাগবে, দেখতেছে ট্রেনের লোক। তো তিনি ওই সময় বেশ আনইজি ফিল করা শুরু করেন। একে তো তার একটা পেটের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, তারপর আবার শুনছেন যে মানে ঠিক নাই, ওটা দেখতেছে লোকজন। তো তিনি ওখান থেকে নামেন, 2 পা দিয়ে নেমে যান। ওখানে নেমে দেখেন আরো কিছু মানুষ এখানে দাঁড়াইছে, তারা ওখানে দাঁড়ায় দেখতেছে, ই করতেছে। মানে তিনি শব্দ পাচ্ছেন আর কি ট্রেনের, মানে ইঞ্জিনে, এবং ওখানে শুনতেছেন যে কাজ করতেছে, এবং স্পেসিফিক উত্তর কারো কাছে পাওয়া যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন, মানে তার কাছে মনে হলো যে তার পেটের মধ্যে আরো বেশি গোলযোগ শুরু হলো। তো তিনি ওখানে একজনকে বললেন যে ভাই, আমি একটু বাথরুমে যাইতেছি, এদিকে দেখালেন আর কি ঝোপের দিকে, তো একটু বললেন যে ট্রেন যাতে না ছেড়ে দেয়, আবার আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তো এটা বলে তিনি, তার কাছে একটা পানির বোতল ছিল, সেটা নিয়ে তিনি তাড়াতাড়ি সামনে চলে যান। সামনে গিয়ে তিনি দেখেন যে ওখানে ঝোপঝাড়, তিনি দেখতেছেন যে তিনি কোথায় যেতে পারেন। এদিকে তার পেটে বেশ সমস্যা হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখেন যে একটা এরকম রাস্তার মতো চলে গেছে, চিকন রাস্তা, সেটাই রেল লাইনের দিকে আসছে। তো তিনি ওই রাস্তাতে নেমে যান। রাস্তা মানে একটা আইলের মতো আর কি। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ আইলের এক পাশে হচ্ছে ক্ষেত, মানে মানে মাঠের মতো, এবং এগুলো ঠান্ডা পড়ে কুয়াশায় ছেয়ে গেছে। তো একটু অস্বস্তি ফিল করতেছেন। এরকম করতে করতে তিনি ডান দিকে দেখলেন বেশ গাছপালা, বেশ ঝোপের মতো আর কি, মানে ওখানে আবার হেঁটে ঢোকার মতো অবস্থা। তিনি ডান দিকে ওইটাতে ঢুকে গেলেন। ঢুকে যে তিনি একটু খেয়াল করতেছেন, দেখলেন যে একটা জায়গায় তিনি বেরিয়েছেন, ওখানে বড় একটা গাছ আছে, বেশ বড়, এবং গাছের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা, মানে একটু ফাঁকা জায়গার মতো আর কি। তো তিনি গাছের আড়ালে চলে গেলেন, এবং তিনি খুব অস্বস্তির সহ তার নিজের কাজ সারলেন ওইখানে বসে। তো উনি যখন তার কাজ সেরে যখন উঠতেছেন ওখান থেকে, এই সময় তিনি শব্দ পেলেন ট্রেনের হুইসেল, এবং ট্রেন ইঞ্জিন চলার শব্দ, খটখট 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 খটখট। তার একদম আত্মা উড়ে গেল, কিরে ভাই, ট্রেন এখান থেকে এরকম রওনা দিয়ে দিল, মানে তিনি একদম থতমত খেয়ে গেছেন। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিয়েছেন, তার কাজকর্ম শেষ, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, তিনি দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে বেরোতে বেরোতে তিনি যখন নাকি ওই আইল ধরে উঠতেছেন, তখন দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে, এবং ট্রেনে তিনি চিৎকার করলেন ওইখান থেকে। কিন্তু ওই ট্রেনের যে শব্দ, এবং লোকাল ট্রেনের যে শব্দ, এটাতে ওনার চিৎকারের কোনো আগামাথাই ওখানে পাওয়া গেল না, এবং বেশ শব্দ করে ট্রেন চলে গেল সামনে। ইন দ্য মিন টাইম তিনি চলে আসছেন একেবারে কাছে, লাস্ট বগিটা তার থেকে বেশ খানিকটা দূরে, মানে তিনি রেল লাইনের পাশে পৌঁছাইতে লাস্ট বগিটা একদম অনেক দূরে চলে গেছে। তিনি ওখানে দাঁড়ায় অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ছেড়ে চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার কেউই শুনলো না। তিনি হাত নাড়লেন অনেকক্ষণ, সেটাতেও কাজ হলো না। তারপর তিনি পকেট থেকে তার একটা ছোট্ট এরকম একটা পেন্সিল টর্চ, না আরো চিকন একটা টর্চ লাইট ছিল তার কাছে, জাস্ট ব্যাটারি ফিট হয় একটা এরকম, ওইটা তিনি রাখতেন আর কি নিজের কাছে প্রয়োজনের সময়। তো ওইটা দিয়ে তিনি আলো মারলেন, কোনো কাজ হলো না, ট্রেন ওই সিগন্যাল দেখলো না, তার ট্রেন চলে গেল। তো মানে সুজন সাহেবের আসলে মাথা তখন একদম মানে অন্যরকম হয়ে গেছে, তিনি মানে বুঝে পাচ্ছেন না তিনি কি করবেন, মানে তার মাথা একদম মানে এলোমেলো হয়ে গেল যে কি করবেন তিনি, তার মাথাটা কাজই করতেছে না। ভাগ্য ভালো যে তার পিঠে একটা ছোট ব্যাগ ছিল, সেটা রয়ে গেছে তার পিঠে, মানে তিনি তো হাতে কিছু নিয়ে আসতেন, একটা ছোট ব্যাগ ক্যারি করতেন, তো পিঠের ব্যাগটা রয়ে গেছে পিঠে, মানে ট্রেনের মধ্যে ব্যাগ ছেড়ে আসেন নাই। কি করবেন চিন্তা করতেছেন, একেবারে ট্রেন শব্দ করতে করতে অনেক দূর চলে গেছে, ট্রেনের শব্দ হালকা হয়ে গেছে এই জায়গায়, এখন আর ট্রেনের শব্দ আসতেছে না, রাতের শব্দ পাওয়া যাচ্ছে, দূর থেকে ট্রেনের শব্দ আসছে, ট্রেন অনেক দূর চলে গেছে এর মধ্যে। তিনি তাকায় দেখলেন যে তার মানে যেইখান থেকে তিনি বেরোইছেন যে গলিটা দিয়ে, তার অপোজিটে একটা বিশাল মানে গাছপালা ঝোপঝাড় একদম ভরা, মানে ওদিকে ঝোপঝাড়ে ঢোকার মতো অবস্থা নেই, এত নিবিড়।
তিনি হাঁটা শুরু করলেন। ভয় লাগা শুরু করছে তার কাছে, কেন মানে মানে ওখানে কাকপক্ষীও নাই এরকম একটা জায়গা। তিনি হাঁটতেছেন, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন যে কি ব্যাপার। এবং উনি কিন্তু আসছেন একদম শেষ ট্রেনে, এবং এই রাস্তায় তিনি জানেন যে আর কোনো ট্রেন এখন আর আসবে না, রাতে আর কোনো ট্রেন চলে না। ওইটাই ছিল লাস্ট লোকাল ট্রেনের লাস্ট, এবং কোনো আন্তনগর ট্রেন ওই রাস্তা দিয়ে চলে না। তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন, মানে চলে হয়তো দিনের বেলা, রাতের বেলা কোনো ট্রেন চলে না আর কি। তো তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি কেমনে পৌঁছাবেন এখন, যদি তিনি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গা পান, কোনো একটা গ্রাম বা কোনো একটা কোথাও বাজার। এই সময় অলরেডি রাত হয়ে গেছে তখন। খেয়াল করে দেখলেন যে তখন প্রায় 9:30 মতো বাজে, প্রায় অনেক টাইম। এই টাইমের মধ্যে তিনি যে গ্রামের বাজার টাজার গুলো একদম ক্লোজ হয়ে যাওয়ার কথা, আর শীত পড়ছে, বেশ ঠান্ডা। তো তিনি যে তার গায়ের মধ্যে যে ছিল, মাফলার ছিল, সেটাকে ভালো মতো পেঁচায় নিলেন গলার মধ্যে, মানে একদম মাথা সহ পেঁচায় ফেললেন সুন্দর করে। আর সোয়েটারটার হাতাটা এরকম গোটায় রাখছিলেন, ওটা নামাই দিলেন। নামাই দিয়ে তিনি হাঁটতেছেন, কাঁপতেছেন আর হাঁটতেছেন। চিন্তা করলেন কি করার আছে, এখন হেঁটে যাই সামনে। মানে অন্যরকম একটা পরিবেশ। ডান দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে তার ওখানে মানে একদম খোলা প্রান্তর, এবং সেই প্রান্তরের ওই পাশে ক্ষেত খামারি একদম দেখা যাচ্ছে, এবং ঠান্ডা কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে মাটি থেকে প্রায় 1-1.5 ফিট পর্যন্ত উঁচা হয়ে গেছে কুয়াশায়। মানে চাঁদও ঢাকা পড়ে যায় মাঝে মাঝে মেঘের আড়ালে, এরকম একটা অবস্থা। আর বেশ অন্যরকম অবস্থা। আর রেল লাইনটা দেখা যাচ্ছে সোজা গিয়ে বেঁকে গেছে, দুই পাশে গাছগাছালি, এবং মাঝে মাঝেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আসতেছে। এই জন্য উনি মাথা ঢাকছেন মাফলার দিয়ে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগতেছে কানের মধ্যে। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তার মধ্যে কয়টা এরকম স্টেশন আছে। তিনি চিন্তা করতেছেন, মানে আগের কথা মনে করতেছেন আসার সময়। তো তিনি চিন্তা করলেন যে এরকম কয়েকটা স্টেশন তিনি পাইছেন, এর মাঝে একটা স্টেশনে থামতো না ট্রেন। ওইটা মানে এত পুরানো হয়েছে কোনো কারণে ওইটাকে আর মানে ওইটার ট্রেন থামে না, চলে যায় আর কি, ওইটা ছেড়ে চলে যায়। কোনো সময় থাকে থামে, মানে কোনো একটা মালপত্র উঠাইতে গেলে মালগাড়ির মতো থামে, আবার কোনো সময় থামে না, এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এখন আপাতত হেঁটে যাই ওই পর্যন্ত, সামনের কোন স্টেশন, রেল লাইন ধরে হাঁটতে তার তো কোনো আমি উপায় দেখতেছি না। এইসব কথা ভাবতে ভাবতে সুজন সাহেব হেঁটে চলেন সামনে। হেঁটে যাচ্ছেন, চারিপাশে রাতের নিশুতি শব্দ, মানে নিশুতি শব্দ বলতে এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে বাতাসের শনশন শব্দ, যেগুলো গাছপালার পাতা নড়ে সেগুলা। আর তার এই যে পায়ে তিনি যে হেঁটে চলছেন, তিনি কিন্তু রেল লাইনের পাশ ধরে হাঁটছেন। তো পায়ের নিচে অনেক সময় নুড়ি পাথর ইত্যাদি পড়তেছে, এইগুলোর ঘষা ছিটকে যাচ্ছে পাথর। তো এই শব্দগুলা তার কানে আসতেছে, এছাড়া কোনো শব্দ পাচ্ছেন না। আবার মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দই নিজে পাচ্ছেন, কারণ জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাফলার পেঁচায় রাখছেন নাকে মুখে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য। আবার নিঃশ্বাস যখন জোরে ছাড়তেছেন মনে হচ্ছে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, এই একটা অবস্থা। আর সামনে তাকায় একটু ভয়ও আছেন, কারণ সুজন সাহেব চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি মানে এই সামনে কুকুর বা এই আছে আশেপাশের যেসব জিনিস, কুকুর শিয়াল, এগুলো যদি কিছু চলে আসে, যেগুলো এখানে মানে ঘোরাফেরা করে, ভবগুলো যেগুলো আছে, আর শিয়াল তো এমনি চলাফেরা করে। তো একটু ভয় ভয় আছেন আর চলতেছেন। তো রেল লাইন একদম সোজা, দেখতেছেন যে এরকম দুই পাশে গাছগাছালি বাঁকায় যাচ্ছে, মাঝে মাঝে এরকম খোলা জায়গা, বিশেষ করে ডান দিকে বেশি পাচ্ছেন, যেটা ডান দিকে খোলা জায়গা, ওখানে বিশাল প্রান্তর এবং দূরে গ্রামের তটরেখা দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে হেঁটে চলতেছেন সুজন সাহেব। তো এক সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ হাঁটছেন, প্রায় ঘন্টাখানেক হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে দেখতেছেন একটা অবকাঠামো, এরকম মানে মনে হচ্ছে যে একটা ঘর বাড়ি, মানে এই জায়গায়, মানে ঠিক রেল লাইনের পাশে। তো তিনি বুঝলেন এইটাই সম্ভবত সেই স্টেশন, যে স্টেশনটা সাধারণত থামে না, ট্রেন থামে না। অনেক সময় মালটাল যখন তুলে তখন অনেক সময় থামে, দেখা যাচ্ছে যে সেটা দিনের বেলা, মানে সন্ধ্যার পর তো প্রশ্নই আসে না, থামে না ওইখানে, কারণ ওইটা কাইন্ড অফ লাইক অ্যাবান্ডন, অনেক পুরানো একটা স্টেশন। তিনি দেখতেছেন, তো চিন্তা করলেন যে এই স্টেশন দেখেও লাভ কি, এখানে তো আমি এমন না, বাট ঠান্ডায় কিন্তু সে মানে একদম জমে গেছে, ভাবতেছে যে একটা কাজ করতে পারি, স্টেশনে এখানে একটু বসতে পারি, এটাতে হয়তো আমার একটু মানে রেস্ট হবে। তো তিনি যখন নাকি ওই অবকাঠামোর কাছাকাছি আসছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে এটা ওই স্টেশন যেটাতে ট্রেন নর্মালি থামে না, ওই অনেক সময় মালটাল তুলতে আর কি দিনের বেলা থামে আর কি। তো তাকায় দেখতেছেন দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাঁটতেছে ওইখানে আলো নিয়ে। তো তিনি একটু মানে আশার আলো পাইলেন, যে আলো যেহেতু, মনে হইতেছে যে ওই যে হারিকেন নিয়ে কেউ, মানে হারিকেন বা লণ্ঠন টাইপের এরকম নিয়ে কেউ হেঁটে যাচ্ছে সামনে। তিনি আরো বুঝতে পারেন, কারণ ওই আলোটা মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে মানুষটার গায়ে, এবং তিনি দেখতেছেন সেই মানুষটারও মাথার মধ্যে মাফলার টাইপের, কিন্তু মাফলার না, তিনি বুঝলেন যে এটা মোটা গামছা টাইপের কিছু পেঁচায় রাখছে পুরো মাথায়। তো তিনি মোটামুটি বুঝলেন যে আরে যাক,
কেউ একজন আছে এখানে, স্টেশনে কেউ আছে। তিনি ভাবলেন যে হয়তো এখানে হইতে পারে ওই স্টেশনের কোনো কর্মচারী বা কর্মকর্তাই। স্টেশন যে ট্রেন না থামলেও যে একদম অকার্যকর তা তো না, নিশ্চয়ই এখানে কাজকর্ম হয়। তো তিনি আরো এগিয়ে আসতেছেন, তো কিছুক্ষণ দেখলেন যে হাঁটাহাঁটি করতেছে লোকটা। তারপর তিনি যখন আরো কাছে আসছেন তখন তিনি দেখলেন লোকটা স্টেশনের ভিতরে ঢুকে, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ওই ভিতরে ঢুকে গেল আর কি। তো তিনি চিন্তা করলেন যে এখান থেকে ডাক দিয়ে লাভ নাই, আরো কাছে গেলেন তিনি, এবং এখন আর আলো দেখা দিতেছে না। এখন এই মানে বেশ ঠান্ডা বাতাসের হুড় হুড় করে বাতাস ঢুকতেছে, এর মাঝে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায়। প্ল্যাটফর্মের কাছে এসে তিনি পৌঁছালেন, বেশ উঁচু প্ল্যাটফর্ম। আর তিনি চিন্তা করলেন উঠি। তো উঠতে যেও একটু কষ্ট হইল, কারণ বেশ খানিকটা উঁচা। ওখানে তিনি উঠলেন, উঠে তিনি দাঁড়ায় একটা পিলারের পাশে দাঁড়ায় একটু নিঃশ্বাস নিতেছেন, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন। এতখানি হাঁটছেন, শরীরটির একদম ক্লান্ত। তো তাকায় দেখলেন যে ওখানে বেঞ্চ রাখা, বেঞ্চের মধ্যে যেয়ে তিনি ধপ করে বসে পড়লেন। বসে পড়ে নিঃশ্বাস নিতেছেন, দুইটা হাত ডলতেছেন, কারণ হাতের মধ্যে কোনো গ্লাভস পরা নাই, হাত বরফের মতো হয়ে গেছে। আর ডাইনে বামে তাকাচ্ছেন, ডাইনে বামে তাকায় কিন্তু কারো প্রেজেন্স বুঝতেছেন না তিনি, যে এইখানে যে কারো প্রেজেন্স আছে সেরকম বুঝতেছেন না। মনে হচ্ছে পুরাই ওনার একটু আগে না দেখলাম একজনরে এইরকম লণ্ঠন নিয়ে হাঁটতেছে, পরে চিন্তা করলেন বের হয়ে গেছে নাকি লোকটা আবার। তো কিছুক্ষণ বসে থেকে যখন একটু ধাতস্থ হয়েছে তিনি হেঁটে গেলেন। হেঁটে যেয়ে ওই যে করিডোরের মতো একটা জায়গা, ওইদিক দিয়ে হেঁটে যেতে দেখছেন ওই লোকটারে। তো ওদিকে তিনি ডাইনে উকি দিলেন, ডাইনে উকি দিয়ে দেখলেন কেউ নাই। ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, এবং এই করিডোর ধরে সোজা গেলেই কিন্তু ওই মানে মূল বের হয়ে যাওয়ার জায়গা, ওই স্টেশন থেকে বের হয়ে যাবে মানুষ। তো তিনি ভাবলেন এটা দিয়ে হেঁটে বের হয়ে যায় আর লাভ কি, বের হয়ে গেলে তো ওই গ্রাম, এখান থেকে আমি কি করব। তো এই চিন্তা করতে করতে তাও চিন্তা করলেন যে যাই একটু মানে সামনে যাই, হেঁটে দেখি কি অবস্থা, কি ওই লোকটারে পাওয়া যায় নাকি, যে লোকটা মানে লণ্ঠন হাতে হাঁটতেছিল। হইতে পারে এখানে সে দায়িত্বে আছে বা এখনো মানে পাহারা টারা দেয়। তো হেঁটে একটু সামনে গেলেন সুজন সাহেব। তো হেঁটে সামনে গেছেন, সামনে যেয়ে দেখতেছেন যে ওই পাশে লণ্ঠন নিয়ে কেউ আসতেছে এই সাইডে। তো লণ্ঠন নিয়ে যখন নাকি এই স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, তিনি ফার্স্টে দেখলেন যে একটা এরকম মানুষ ঢুকতেছে এরকম লণ্ঠনের দিকে। তো তার থেকে যখন নাকি 5-7 ফিট কাছাকাছি চলে আসে, মানে মোটামুটি একটা ডিস্টেন্সে, লণ্ঠনটা কিন্তু হাতে ধরা, নিচের দিকে মাটির দিকে করা, মানে তার থেকে মোটামুটি যখন কাছাকাছি ডিস্টেন্সে আসছে, যখন দেখা যায়, তিনি তাকায় দেখলেন তার সামনে একটা মানুষ আসতেছে, তার হাতে একটা লণ্ঠন, কিন্তু তার শরীরের মাথার উপরে কোনো মাথা নাই, শুধু শরীরটা। হেঁটে হেঁটে আসতেছে, একটা লণ্ঠন হাতে ধরা, তার মাথা নাই, ঘাড়ের উপর থেকে আর কিছু নাই। তো সুজন সাহেব হঠাৎ করে কি রিয়াক্ট করবেন বুঝলেন না, তার বুকটা ধড়ফড় করে উঠলো, এবং তিনি কিছু না বুঝে উঠেই মানে একদম মানে বোধ শক্তি নাই অবস্থায় দৌড় দিলেন ওখান থেকে, ঝেড়ে ঘুরে দৌড় দিছেন। তো দৌড় দিয়ে তিনি আসছেন, এসে করছে কিন্তু বাম দিকে। এখন কোথায় যাবেন, ডানে একটু জায়গা আছে ওখানে, আর বামের দিকে এটা দেখতেছেন যে ওখানে ওই যে ট্রেন এই স্টেশনের ওয়েটিং রুম যেটা, ওইখানে তিনি বাই দৌড়ায় ওয়েটিং রুমে ঢুকে গেলেন। ওয়েটিং রুমে ঢুকে তিনি মানে এদিক ওদিক তাকাচ্ছেন, অন্ধকার, ওয়েটিং রুমের ভেতরে কিন্তু কোনো আলো নাই, মানে এদিক ওদিক তাকাইতেছেন। থাকাতে তিনি ফার্স্টে চিন্তা করেন আমি দরজাটা লাগাই দিই। তো তিনি দরজাটা 2 হাত দিয়ে টেনে লাগাইলেন, তো বোঝা গেল পুরনো দরজা, ঠাস করে তিনি এরকম লাগাইলেন। লাগায় ওইটার কোনো হুড়কো পাইতেছেন না যে তিনি হুড়কো তুলে দিবেন এরকম। তো ভয়ে থরথর করে কাঁপতেছেন, কই যাবেন তিনি চিন্তা করতেছেন, মানে কঠিন অবস্থা, ভয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, মানে তার আসলে মানে মানে আত্মা উড়ে গেছে। তিনি চিন্তা করেন কি দেখলাম এটা। এই সময় তার কাছে মনে হলো যে তার এই দরজাটার বাইরে কেউ এসে দাঁড়াইছে, মানে বোঝা যায় তো, মানে বাইরে আলো আছে না, আলো পড়ছে বাইরে, যে দরজার ফাঁক দিয়ে নিচে মনে হচ্ছে কেউ একজন দাঁড়াইছে তার পায়ের এরকমই, এবং তার এই দরজার কিন্তু ছিটকিনি নাই। তিনি কিন্তু ছিটকিনি খুঁজতেছেন যে হুড়কো একটা তুলে দিবেন আর কি। তিনি দেখতেছেন যে ওই মানে কেউ একজন দাঁড়াইছে দরজার এই পাশে। এরপর তিনি দরজার মধ্যে একটা চাপ অনুভব করলেন, মনে হলো কেউ দরজাটাকে ঠেলা দিল। তো সুজন সাহেব এক দৌড় দিয়ে চলে গেলেন, ওখানে বাথরুম ছিল কর্নারে, ওয়েটিং রুমের পাশে একটা বাথরুম। তিনি লাফ দিয়ে যে সেই বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি হাত দিয়ে মানে হাতাইতেছেন দরজার মানে ছিটকানি পান কিনা। ওই বাথরুমের পেছন দিকে একটা খোলা জায়গা ছিল, এরকম মানে একটা ভেন্টিলেটরের মতো আর কি, সেটার থেকে চাঁদের আলো একটু একটু ঢুকতেছে ভিতরে। তো তিনি বাথরুমের ছিটকানিটা পেলেন, লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তার কাছে মনে হলো যে ওই ঘরের মধ্যে দরজাটা খুলে পা ঘষতে ঘষতে কেউ ঢুকলো, মানে যে ঢুকছে তার পায়ের নিচের যে স্যান্ডেল সেটা ঘষে ঘষে ঢুকতেছে আর কি, ফ্লোরে শব্দ হচ্ছে, এবং তিনি আবছা আলো দেখতেছেন নিচে, মনে হচ্ছে ঘরের নিচে আবছা আলো পাচ্ছেন।
মানে অ্যাজ ইফ ওখানে কেউ বাতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে ওয়েটিং রুমটার ভিতরে। তো সুজন সাহেবের বুকের ভিতর ধুপ 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 করতেছে, তার মানে হৃৎপিণ্ড মনে খুব স্পিডে চলতেছে, তিনি মানে নিজের হার্টবিট কন্ট্রোল করতে পারতেছেন না, মনে হচ্ছে তার হার্টবিট শুনে ফেলবে কেউ। এই সময় তিনি শব্দ পেলেন যে তার ঠিক দরজার সামনে এসে সেই পায়ের শব্দটা থামলো, মানে পা ঘষে যে চলতেছিল, মানে জুতা ফ্লোরে ঘষে ঘষে সেই ঘষার শব্দটা ঠিক তার দরজার সামনে এসে থামলো, এবং তিনি ফিল করতেছে যে ঠিক দরজার ওই পারে কেউ একটা আছে, মানে কোন একটা অস্তিত্ব আছে। তিনি কিন্তু দরজার এই পাশে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দরজাটা। তো তার বুকটা ধুক 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 করতেছে। সুজন সাহেব চিন্তা করতেছে কি দেখে আসছে একটু আগে, মানে তার মাথায় শুধু সেটা ঘুরতেছে যে তিনি একটা মানুষকে দেখছেন যে হাতে লণ্ঠন, কিন্তু তার মাথা নাই, সে হেঁটে আসতেছে। মানে ভয় তিনি নিজেরই করতে পারতেছেন না। তার জানা আছে যে তাদের, তিনি তো আসলে গ্রামেও বড় হয়েছেন, সেখানে যে মানুষ বলে যে স্কন্দ কাটা, এটা কিন্তু তিনি শুনছেন সবার কাছে, এই জিনিসটা তার জানা। তিনি বুঝতেছেন যে এরকম কোনো অতি প্রাকৃত জিনিস তিনি দেখছেন। তো তিনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তার হার্টবিট মানে বাড়তে বাড়তে একবার অবস্থা খারাপ, তার মনে হচ্ছে তিনি যে কোনো সময় জ্ঞান হারাবেন। এই সময় তিনি একটা অস্ফুট শব্দ পাইছেন। অস্ফুট শব্দটা কেমন যেন একটা গোয়ানির মতো। তো তিনি তাকাইলেন তাড়াতাড়ি, মানে তার পেছনে আসছে কিন্তু শব্দটা, তিনি ফুট করে পিছনে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন যে তার যে ওই যে বাথরুমের ভেতরে যে ঘুলঘুলি আছে, মানে যেই ভেন্টিলেটর, সেটা যে চাঁদের আলো আসতেছে, সেটা এসে পড়ছে একটা মানুষের শরীরে। মানুষটার সেই যে একটা জামার মতো পরা, আর এরকম মানে বোঝা যাচ্ছে যে লুঙ্গির মতো পরা, কিন্তু তার মাথার জায়গাটা পুরো মানে ফাঁকা, মানে মাথা নাই, ওখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে শরীরটা। তো সুজন সাহেব আসলে ভয়ের চোটে নাকি তার রিফ্লেক্স ঠিক নাই, তিনি দরজাটা ধাম করে খুলে ফেলছেন সামনের ভয়, কারণ তিনি আর চিন্তা করতে পারেন না, দরজাটা খুলে ফেলছেন। তিনি সামনে তাকায় দেখলেন রুমটা ফাঁকা, তিনি ঝেড়ে দৌড় দিলেন এখান থেকে। রুম দিয়ে দৌড়ায় বেরোয়, মানে মূল দরজা দেখলেন ফাঁকা খোলা, ওই যে ওয়েটিং রুমের দরজা ফাঁকা ছিল, ওইটা তো দৌড় দিলেন তিনি বের হয়ে তিনি আর রেল লাইনে নামেন নাই, তিনি দৌড় দিয়ে যে ওই যে ডান দিকে করিডোর আছে যেদিক থেকে ওই ফিগারটাকে আসতে দিয়েছেন, ওদিক দিয়ে দৌড় দিয়ে বেরিয়েছেন তিনি। বের হয়ে তিনি দৌড় দিয়ে, কারণ তার মাথার মধ্যে অবচেতন মনে কাজ করতে, তিনি গ্রামে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন, ওইখানে গ্রামে তো মানুষজন আছে। তো তিনি দৌড় দিয়ে নামছেন, নেমে স্টেশনে আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতেছেন না, দৌড়াচ্ছেন, তিনি দৌড়াইতেছেন, একদম রীতিমতো দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কোন রাস্তা দিয়ে যে এসে পড়ছেন তার এটা কোনো খেয়াল নাই। মানে ওখানে ডান দিকে বা দিকে দুই জায়গায় যাওয়ারও কিন্তু রাস্তা ছিল, আর একটা রাস্তা সোজা চলে গেছে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা রাস্তা পেলেন, সেখানে ঢুকে গেছেন, এবং সেই রাস্তা দিয়ে ঢুকে তিনি বুঝতে পারতেছেন দুই পাশে হচ্ছে বাগান, মানে গাছপালার বাগান, মানে বেশ অনেক রকম গাছপালা ওইখানে। তিনি রাতের বেলা ঠিক মতো মানে করতে পারতেছেন না, ঠাউর করতে পারতেছেন না কি গাছ কি, ডালপালা অনেক আছে, এরকম ইসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো একটা জায়গায় এসে তিনি একটা হোঁচট খাইলেন, তার পায়ের সাথে কি বেঁধে গেল, এবং তিনি পড়ে গেলেন, ধাপ করে পড়লেন সামনে। তো পড়ে দুই হাতে যে মাটিতে তিনি হাত রাখছেন, অটো রিফ্লেক্স, এটাতে তার হাত ছড়ে গেছে অনেক। এই সময় তিনি ফিল করলেন যে তার কাঁধে কেউ থাবা দিয়ে ধরছে, ভারী কোনো হাত, এবং তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং তার যে সোয়েটার এবং শার্টের ভেতর দিয়ে হাত টেনে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি পুরো প্রচন্ড টান পাইতেছেন, এবং মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে টেনে নিতেছে তাকে কেউ। আর ফিরে তাকায় দেখতে পারতেছেন না থেকে, উনি এদিক ওদিক তাকাইতেছেন, কিন্তু দেখতেছেন যে আশেপাশে কোথাতে ছেঁচড়া যাচ্ছে, গাছের পাতা টাতা তার আশেপাশে, তার পুরা মানে অন্যরকম লাগতেছে। তো এক জায়গায় যে মনে হলো তাকে ফেলে দিল, এরকম থাম করে ফেললো এক জায়গায়। তিনি যে পড়ছেন, পড়ে তিনি তাকায় দেখতেছেন যে একটা বাসা, একটা বড় বাড়ি, মানে চেয়ার করলেন চাঁদের আলোতে, যেটা মোস্ট প্রবাবলি একটা জমিদার বাড়ি হবে, কারণ যেরকম বাড়িটার আকার আকৃতি বেশ পুরনো, এবং ওই চাঁদের আলো পড়ে বোঝা যাচ্ছে যে অনেক কারুকার্য করা ছিল, দেয়াল টেয়ালে বড় বড় পিলার আছে। তো তিনি বুঝলেন যে এটা কোনো জমিদার বাড়ি হবে, এবং মনে হলো ওই ছায়ার মধ্যে, মানে জমিদার বাড়ির যে দরজার ওদিকটা, দরজাটা খোলা মনে হলো, এবং দরজার ছায়ার মধ্যে কেউ দাঁড়ায় আছে। তিনি দুইটা কণ্ঠস্বর শুনলেন, বলতে নিয়ে আসছিস? একজন ওখান থেকে বলছে যে হ্যাঁ নিয়ে আসছে, যা কুকুররে খাওয়াই দে। তো তার আত্মা আরো উড়ে গেল, মানে তিনি ওই সময় আর মানে রাখতে পারেন না যে তার বলতো কুকুররে খাওয়াই দে। তো তিনি শোনার পরে আর তার মাথার মধ্যে কোনো নাই, মানে সেন্স নাই। তিনি ওই অবস্থায় লাফ দিয়ে স্প্রিং এর মতো উঠে দৌড় দিলেন, এবং দোয়া পড়তেছেন, মানে ওনার মাথার মধ্যে আর কিছু নেই, মনে মনে দোয়া পড়তেছেন,
যে কি বললাম আর কি শুনলাম। দোয়া পড়তে পড়তে তিনি দৌড়াইতেছেন, তো কোন দিকে যে দৌড়ায় যাচ্ছেন এটাও তার খেয়াল নাই, কিন্তু তিনি দৌড় দিয়েছেন জাস্ট, এবং তিনি যেখানে জায়গাটা ফাঁকা পাইছেন ওখান থেকে দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। কিছুক্ষণ পর তিনি কুকুরের আওয়াজ শুনছেন, যে তার পিছনে মনে হচ্ছে কুকুর দৌড়ায় আসতেছে, এবং মনে হচ্ছে কুকুরগুলা হিংস্র কুকুর যেভাবে ডাকে সেরকম বেশ ভয়ঙ্কর, মানে একদম মানে মনে হচ্ছে যে আপেলেই তাকে একদম মানে ঝাঁপায় ধরবে এরকম। তো তিনি দৌড়াইতে 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 রাস্তা মনে বুঝলেন যে একটা রাস্তায় উঠছেন, এবং এই যে মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে দুই পাশে, এক পাশে গাছগাছালি, এক পাশে ক্ষেত, ফাঁকা জায়গা। তো অনেক দূর আসার পর তিনি খেয়াল করলেন যে একটা বাসা, মানে ওইটা মানে টিনের বাসা, গ্রামে যেরকম হয় সেরকম একটা টিনের বাসা, এবং সেটা ঢোকার রাস্তা আছে পাশে, এবং সেই রাস্তাটা মনে হচ্ছে বেড়া দিয়ে বানানো। তো সুজন সাহেব এত জোরে যে বেড়ার উপরে পড়লেন, মানে দুই হাত এক করে ভয়ে, এবং কুকুরের ডাক শুনতেছেন, যে মানে এত জোরে পড়লেন মনে বেড়া ভেঙে চুরে নিয়ে তিনি ওই পাশে যে দরজা ভেঙে ওই পাশে চলে গেলেন, বেড়ার দরজা। তো ঘরের মধ্যে থেকে মনে হলো মানুষজন লাফ দিয়ে উঠছে, যাই কে কে চিৎকার চেঁচামেচি শুনলেন। তো মানুষের উত্তেজিত কণ্ঠ শুনে সুজন সাহেবের মনে হলো ধরে প্রাণ ফিরে আসছে। তিনি মনে হলো যে এত মধুর তার কাছে কোনদিন কোনো শব্দ লাগে নাই, মানুষের কণ্ঠস্বর, যদিও সেগুলো মানে বেশ অ্যাগ্রেসিভ টাইপের, এই কে এখানে কি ব্যাপার, এই সেই। তার কাছে এটা শুনেই মনে হচ্ছে যে তিনি ধরে প্রাণ ফিরে পাচ্ছেন। তিনি শুধু ওখান থেকে বলতে পারেন আমার বাঁচান, আমার বাঁচান বলে চিৎকার করছে। তো ভিতর থেকে দেখলো মানুষজন হুড়মুড় করে কয়েকজন মানুষ মনে বেরোইছে। তিনি অস্পষ্ট ধোঁয়াটে চোখে দেখতেছেন, কারণ তার চোখ একবারে ঝাপসা হয়ে আসছে, তিনি মনে হয় জ্ঞান হারাইতেছেন। তো যাই হোক, তিনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি দেখছেন যে কয়েকজন মানুষ, পুরুষ মানুষ বেরিয়েছে, হাতে লাঠি, সড়কি ইত্যাদি নিয়ে। তো তিনি একটু ভয় পাইতেছিলেন যে তাকে না মেরে ফেলে বা তাকে না, কিন্তু তিনি আসলে আর সেন্স রাখতে পারেনি, তিনি জ্ঞান হারায় ফেলছেন। তো সুজন সাহেবের যখন জ্ঞান ফিরছে, দেখছে যে তাকে ওই মানুষজন মানে ঘিরে রাখছে, এবং তাকে জলপট্টি দেওয়া হইতেছে। তার তিনি মানে ফিল করার চেষ্টা করলেন, তার দুই হাতের মধ্যে তারা ওই ঠান্ডা কিছু লাগাই দিছে আর কি, তার হাত ছড়ে গেছিল, এবং তাকে জলপট্টি দিয়ে মানে মাথার মধ্যে জলপট্টি দিতেছে। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে বললেন যে বাবা আপনি কে? তো সুজন তখন বিড়বিড় করে বললেন যে আমি এখানে পথিক যাচ্ছিলাম, আমি সমস্যায় পড়ছি, আমাকে এখন আর কিছু জিজ্ঞেস করেন, আমাকে একটু ঘুমাইতে দেন। তো লোকটা বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিশ্রাম নেন, কিছু বললো না। তো সুজন সাহেব মানে ঘুমায় পড়ে আর কি আসলে, এবং অনেক দুঃস্বপ্ন দেখতে থাকে। তো কখন তার ঘুম আসছে বা ঘুম ভাঙছে জানে না। তো এরপরে যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা আলো ফুটে গেছে। তো তখন সুজন সাহেবের গায়েও জ্বর, তিনি ফিল করতেছেন তিনি অসুস্থ। তো এই সময় তারা জিজ্ঞেস করলেন যে ওখানে দেখলেন যে হ্যাঁ ওখানে কয়েকজন মহিলা মানুষ চলাফেরা করতেছে। এর মধ্যে বয়স্ক লোকটা আসলো, এসে তাকে আবার জিজ্ঞেস করলো যে বাবা আপনার ঘুম ভাঙছে, কি খাবেন বলেন, কিছু খাবার দেই। তো সুজন সাহেব বললেন যে পানি খাবো। তো তাকে পানি দিল, আরো খাবার টাবার দিল, কিছু জাউ ভাত টাত দিল। দেওয়ার পরে তাকে বলতেছে কি ব্যাপার, আপনি মানে কি কোত্থেকে আসছেন, কি ব্যাপার এরকম? তো আমাদের বাড়িতে যেভাবে ভেঙে চুরে ঢুকছেন আপনি, আমরা বলতেছে ডাকাত পড়ছে। তো তখন সুজন সাহেব বললো যে ভাই আমি এরকম রাত্রেবেলা যাচ্ছিলাম, এরকম এরকম ট্রেন এরকম হারায়, এরকম এরকম এরকম। তো তখন ওই মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন যে আরে আপনি তো ওই ভূতের স্টেশনে ঢুকছেন, ওই স্টেশন তো এখন আর চলে না, তো বন্ধ হয়ে গেছে। আর ওইখানে যে জমিদার বাড়ি যেটা আছে এটা অনেক পুরানো, এখানে অনেক উল্টাপাল্টা হইতো। তো ওখানে তো পুরো সুজন সাহেব সবই বললেন যে কি দেখছেন, বলে আপনার ওখানে জিনভূত দেখা দিছিল, ওখানকার জিনভূত যারা আছে অনেকে দেখে, রাতের বেলা ওদিক দিকেও যায় না, আমাদের বাড়ির থেকে বেশ কাছেই জমিদার বাড়ি, এখান থেকে রাতের বেলা কেউ জানে না, মানুষ ওখানে গেলে নাচের শব্দ শুনে, তারপর ওই জমিদারের হাসির শব্দ শুনে। এখানে মানুষ ছিল যে দেখেছেন যে দুইটা পা হেঁটে যাচ্ছে জমিদার বাড়ির ওখান থেকে, দুইটা লম্বা লম্বা পা, দুইটা শরীর নাই, দুইটা পা যায় শুধু, এরকমও দেখছে মানুষ। তো মানুষ যায় না, আমার বাসার কাছাকাছি পড়ছে, এখানে কি করবো, তা যাক আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছে, আমার বাসা কাছে ছিল, এখানে আপনি আসতে পারছেন আর কি। তো এই আর কি। তো তারপর সুজন সাহেব ওখানে ছিল, ওই দিন ওখানে আর নড়ে না তিনি, যে পরদিন তিনি কোনো মতে বলে যে আমি যাব, আমার তো বাড়িতেও খবর দেওয়া লাগবে, নিশ্চয়ই সবাই চিন্তা করতেছে। তো সেই গ্রামের মানুষজন তাকে নিয়ে যেয়ে তাকে পরবর্তী যে স্টেশন যেখানে আছে সেখানে নিয়ে সেই ট্রেনে তুলে দেয়। সুজন সাহেব সেখান থেকে চলে যায় তার নিজের শহরে আর কি, যে চাকরিতে গিয়ে দেখে যে হ্যাঁ তার আসলেই তার ওখানে যে তিনি যে জায়গা যেখানে থাকতেন তার সাথে রুমমেট নিয়ে তারা তো খুব টেন্সড, কি ব্যাপার কোথায়, তার চাকরিতেও তার খোঁজ চলতেছে কোথায়। তো তারপর সে বলে যে কি ঘটছিল সেখানে।
তো শোনার পর তো সবাই খুবই অবাক। তার বোনের বাড়িতে যোগাযোগ করা হয়, তারা জানায় বোনের বাড়িতে যে সে এরকম আসছে। তখনকার আসলে কমিউনিকেশনটা এত ছিল না, মসৃণ ছিল না এখনকার মতো। এখন তো মোবাইল ফোন চলে আসে, টেক্সট দেয়। তো এটা যদিও 90s মানে প্রায় মিড 90s পরের ঘটনা, তারপরও তখনও কিন্তু বেশ কঠিন ছিল যোগাযোগটা। তো যাই হোক, সুজন সাহেবের বোনের বাসায় খবর পাঠানো হয়, মানে রায়হানদের বাসায়, এবং তারা পরবর্তীতে এসে তার মামাকে নিয়ে যায় এখান থেকে, এবং তিনি কিছুদিন বেড়ান বোনের বাসায়। তো ওই সময় রায়হানরা ভয় পেত, ছোট ছিল, ভয় পেত মামাকে নিয়ে, যে মামা ওরকম করে আবার ধরবে নাকি, যেহেতু তার ফুপু বলছে যে তোর মামাকে জিনে ধরছে, তোর মামা তোদেরকে আক্রমণ করবে। তো যেটা এই কেন বলছিল, এটা একটা ব্যাপার, জিনে ধরছে যে কথাটা, যে সুজন সাহেব নাকি রাতের বেলা ফিল করতেন যে তার মানে আশপাশ দিয়ে কেউ ঘোরে, আশপাশ দিয়ে কেউ ঘোরে এবং তাকে মানে কিছু বলতে চায়। এরকম দেখা যেত, ঘুম থেকে চোখ থেকে ভেঙে গেলে দেখতো যে এরকম কেউ একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এবং সে মানে এগিয়ে আসার চেষ্টা করে তার দিকে। তো সুজন সাহেব এই ভয়ে তার বোনকে এই কথাটা বলে, মানে রায়হানের আম্মুকে। তো রায়হানের আম্মু সেখানকার একজন আলেমের সাথে কথা বলেন তার ভাইয়ের এই ব্যাপার নিয়ে। তো আলেম যিনি ছিলেন তিনি বলেন যে আসলে আপনার ভাইকে রুকাইয়া করে দেখতে হবে যে তার উপরে কোনো এরকম আসর আছে নাকি, বা তার উপর নজর ফেলে রাখছে নাকি। তো এইভাবেই তিনি একদিন এরকম একটা স্কেজুল করেন যে অমুক দিন বসবো। তো রায়হানের মামাকে নিয়ে, মানে সুজন সাহেবকে নিয়ে আলেম সাহেব বসেন একদিন এরকম আসরের পরে, এবং বাসার দু একজন ছিল। রায়হান ওখানে ছিল না, তখন সে ছোট, সে আর ওদিকে তাকে তো আর আনা হয়নি। তিনি শুনছেন পরে যে তার মামার উপরে নাকি একটা আসর পড়ছিল বা নজর পড়ছিল, যেটা হচ্ছে যে সে যখন ওই জমিদার বাড়িতে ঢুকে, এবং তখন নাকি ওখানে খারাপ জিন ছিল, যে খারাপ জিন হচ্ছে একটা হচ্ছে যেটা নাকি তাকে ক্ষতি করতে চাইছে, আর সেখানে নাকি আর একটা মেয়ে জিন ছিল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই মেয়ে জিনের নাকি একটা নজর পড়ছিল সেই সুজন সাহেবের উপরে। তো সেইটাই নাকি তাকে এসে মানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো তার ঘুমের সময়। তো সেই আলেম যিনি ছিলেন তিনি সেই রোকাইয়া করে সেই আসরটা সরায় দেন, মানে তার উপর আর এটা প্রভাব পড়তে দেন না, তাকে সরায় দেন যাতে সুজন সাহেবকে আর বিরক্ত না করে। কারণ সুজন সাহেব ওই পথ দিয়ে তো আবার যাওয়া আসা করবেন, এবং সুজন সাহেব এটা তো হয়ই, সে যেহেতু ওইখান থেকে চলাফেরা করে বোনের বাসা আসে যায়, তো এটা তো হবেই। তো যাতে তার এই সমস্যা না হয়, তখন তাই তাকে রুকাইয়া করে ওই আসরটা তার উপর থেকে কাটায় দেয়। আর সুজন সাহেবকে বলেন যে আপনি কখনো ট্রেনে চলাফেরা করলে, রাত যদি হয়, কখনো ট্রেন থেকে নামবেন না, মানুষের সাথেই থাকবেন, ওখান থেকে বেরোবেন না। ওই রেল লাইনের আশেপাশে হাঁটা চলা করাটাও ভালো না। হ্যাঁ, ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এত বড় ধুধু প্রান্তর জায়গা, এবং জানেন তো। আর পুরানো স্টেশনে নামবেন না, ওগুলো অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত জায়গা, ওইসব জায়গায় নামবেন না। ওইসব জায়গায় ওইসব জিনিস চলাফেরা করে, হ্যাঁ, মানুষকে ভয় দেখায়। তো তখন ওই সুজন সাহেব বলছিল যে উনি কি কি দেখছে, তখন ওই হুজুর বলছিল যে এগুলো ভয় দেখায় মানুষকে। ওই ধরেন কোনো একটা পুরানো কোনো একটা ওখানে স্মৃতি আছে, কোনো উল্টাপাল্টা কিছু ঘটছিল, সেই জিনিসটাকে ইমিটেট করে ওই জিনটা দেখায় মানুষকে, দেখায় যাতে মানুষ ভয় পায়, মানুষ যাতে ওই জায়গাটা এড়ায় চলে, এবং সেটা তার জায়গা হয়ে যায়। তখন সে তখন ওইখানে রাজত্ব করে, ঘুরে ফিরে নিজের মতো থাকে, আর ভয় দেখায় সে আনন্দও পায় মানুষকে। আর ওই যে পুরনো বাড়ি, অ্যাবান্ডন বাড়ি, এইসব জায়গায় তোরা থাকেই, এবং অনেক রকমের অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, এবং তারা ওই যে যারা ওই ধরনের জমিদার যারা ছিল বেশি বিলাসী, তারা ওখানে কালো জাদুর চর্চা করত। তো কালো জাদুর চর্চার ফলে তারা অনেক রকম অপকর্ম করছে। তো অপকর্ম করার ফলে সেখানে এই ধরনের আজে বাজে এন্টিটিস গুলো ওখানে জড়ো হয় থাকে, তারা মানুষকে ভয় দেখে, ওখানে আসতে দেয় না। এগুলো তো ঘটেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুজন সাহেবের কাছ থেকে ওইটা দূর করে দেয়, আর সুজন সাহেব পরবর্তীতে আর এই সমস্যায় পড়েন নাই আর কি। তো এই ছিল রায়হানের পাঠানো ঘটনা, আর রায়হান রশিদ তিনি শেয়ার করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিতমণি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যার ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব তার নাম হচ্ছে অর্ক। অর্কর বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তো আজ থেকে 15 বছর আগে ঘটনা এটা। 2011 সালের দিকে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা আজকে আমি আপনাকে শোনাবো। রাসেল ভাই, ময়মনসিংহের ওই দিকটা ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত। তো বর্ষায় যেমন নদী ফুলে ফেঁপে ওঠে, ঠিক চৈত্রের শেষে বৈশাখের শুরুতে তেমনি চারপাশটা খা খা করে, পানি একদম
কমে যায়। তো গফরগাঁয়ের ভিতরে ঘাগড়া নামে একটা ইউনিয়ন আছে। সেই সেই ইউনিয়নের আহ, সেই ইউনিয়নের একটা গ্রামের শেষ মাথায় নদী আর জঙ্গলে যেখানে মিশেছে সেখানেই ছিল পুরনো সেই একটা হলো কঙ্কালতলী শ্মশান। এটা মানুষ সবাই চেনে, কঙ্কালতলী শ্মশান বলে এটা। তো ওই শ্মশানের মাটি নাকি কোনোদিন শুকায় না, সবসময় কেমন যেন স্যাঁতস্যাঁতে এবং একটা উদ্ভট গন্ধে ভরা থাকে। তো সেদিন ছিল বৈশাখের একদম শুরুর দিক। গফরগাঁয়ের এক বড় হাটে বৈশাখী মেলা বসেছিল সেই দিনে। অর্ক এবং তার একটা বন্ধু নাম হচ্ছে তমাল, তো তারা দুজনে ঠিক করলো যে তারা মেলায় যাবে। তমাল ছিল বেশ ডানপিটে ছেলে, কিন্তু অর্ক একটু চাপা স্বভাবের আর কি। তো মেলায় সারা দুপুর আনন্দ করে নাগরদোলা চড়ে, আর তারা আনন্দ এক কথা করে। নর্মালি হলো মেলার মধ্যে ঘোরা ফেরা এটা সেটা করতেই, যদি বিকেলে বা সন্ধ্যার দিকে যায় তাতে আস্তে আস্তে এমনিতেই লেট হয়ে যায়। তো তাদেরও আর কি সন্ধ্যা পেরিয়ে গেছে। তো অর্ক বললো যে তমাল চলো তাড়াতাড়ি ফিরি, আজকে আবার হলো বৈশাখী দিন, আবার ফির অমাবস্যার রাত, না জানি কি সমস্যা হয়। তো তমাল এই বিষয়গুলো উড়িয়ে হেসে দিয়ে বলে, আরে রাখ তোর ভয়, আমাদের কাছে তো জম্পেশ টর্চ লাইট আসছে, কোনো ভয় নেই, আমি আছি না সাথে। এবং সে চাপাবাজি করলো আর কি। কিন্তু মেলা থেকে ফেরার রাস্তাটা ছিল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। তার উপর মেইন রাস্তা ছেড়ে ওদের একটা সরু মাটির আইল দিয়ে যেতে হতো সেই রাস্তাটা, যেটা ঠিক মাঝখানে পড়ে সেই অভিশপ্ত কঙ্কালতলী শ্মশানটা। তো রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। আকাশে মেঘ নেই, কিন্তু অদ্ভুত কুয়াশা চাদরের মতো ঘিরে ধরেছে, এরকম একটা পরিবেশ। আর দূর 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 দূরান্ত থেকে মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। তো ওরা যখন শ্মশানের সীমানায় পৌঁছালো, হাঁটতে হাঁটতে দেখলো যে চারপাশটা একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই, যেন বাতাসের শব্দেও কানে বাজতেছে, এত মানে নিস্তব্ধ। তো হঠাৎ অর্ক খেয়াল করলো শ্মশানের মাঝখানে একটা বট গাছের নিচে একটা আবছা আলো জ্বলছে। আলোটা সাধারণ আগুনের মতো নয়, নর্মালি আগুনের কালার যেরকম হয় সেরকম নয়, এটা কিরকম একটা লালচে বেগুনি, মানে লাল রং জ্বলতেছে ঠিকই, কিন্তু এটার মাঝে মাঝে আবার বেগুনি রঙও দেখা যাচ্ছে। তো এটা দেখে তমাল থমকে দাঁড়ালো এবং তার কাছে একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা সেই দিকে মারলো। দেখলো যে সেই বট গাছের তলায় একটা ছোট্ট মাদুর উনুন জ্বলছে, মাটির উনুন জ্বলছে, আর তার উপর একটা পুরনো লোহার কড়াই বসানো, কিন্তু উনুনের পাশে কেউ নেই। অথচ সেই উনুনটা দেখে মনে হচ্ছে যে কেউ একজন এখানে বসে বসে সেই কড়াইটাকে জাল দিচ্ছিল, এবং স্পষ্ট তারা শুনতে পাচ্ছে সেই কড়াইয়ের মধ্যে কোনো কিছু টকবক টকবক করে শব্দ করতেছে, মানে কোনো কিছু রান্না হচ্ছে। তো তারা দুজনে বেশ অবাক হয়ে যায়, এবং তারপর দেখলো যে তারা ঠিক সেই মুহূর্তে তারা দেখলো সেই রান্না করা উনুনের পাশে একটা পুরনো একটা চিতা জ্বলতেছে। কিন্তু তাদের স্পষ্ট মনে আছে আসার সময় যখন তারা দিনের বেলায় এই রাস্তা দিয়ে এসেছিল, কেউ মারা গেলে দেখা যায় যে সকাল থেকে বা বিকেল থেকে বা দুপুর থেকে যেটাই হোক, মানুষ কিন্তু সেই জায়গায় আয়োজন করে, খড়িগুলো একত্র করে সাজায়, তারপরে মানুষকে পোড়ায়। কিন্তু তারা তো বেশ সন্ধ্যার সময় রওনা দিয়েছিল এই জায়গা দিয়ে, তো তারা তো কোনো কিছু দেখেনি, কোনো মানুষকে তো এখানে দেখেনি। কিন্তু তাহলে এখানে হঠাৎ করে চিতা জ্বলবো কিভাবে? তো এই রহস্য দুজনের মধ্যেই আলোচনা, মানে কথা বলা বলি হয়, এবং ঠিক তার কিছুক্ষণ পরে তারা অনুভব করে কেউ যেন গড়গড় করে গলার আওয়াজ তাদের কাছে শোনা যাচ্ছে, কেউ যেন গড়গড় করে আওয়াজ করতেছে। তো এরপরে তো তারা দুজনেই অবাক হলো, এবং তারা শুনতে পেল যে তাদেরকে উদ্দেশ্য করে সেই কোনো একটা কিছু বলার চেষ্টা করতেছে। তো তারা শুনতেছে, অর্ক তমাল মেলা থেকে কি আনলি রে, এই ধরনের একটা কোনো একটা সাউন্ড বৃদ্ধ একজন বুড়ি মহিলার
ভয়েস একসাথে কয়েকটা বুড়ি মহিলার ভয়েস তৈরি করলে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা তারা শব্দ শুনলো বা একটা সাউন্ড শুনলো। তো এটা শুনে তো তাদের দুজনের মনে হয় যে কলিজা শুকিয়ে গেল। এমনিতেই শ্মশান ঘাট বলতে মানুষ কিন্তু ভয় পায়, আর তাও আবার রাতের বেলা, আর তার মধ্যে তাদের নাম ধরে কে ডাকলো। এরা দেখে তো দুজনে খুবই ভয় পেল এবং তারা দুজনে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো যে কে আপনি, সামনে আসেন, আর আপনি আমাদের নাম জানেন কিভাবে। কিন্তু সেই অবয়বটা সামনে এলো না। তার ঠিক কিছুক্ষণ পর একটা কালো ধোঁয়ার ন্যায়, তাদের টর্চ লাইটের আলোতে দেখলো যে একটা কালো ধোঁয়ার ন্যায় সেই বটগাছ থেকে কিছু একটা নেমে আসলো এবং সেটা সামনে এসে একটা মানুষের রূপান্তরিত হলো, একটা বুড়ি মহিলা তৈরি হলো, যেটা দেখতে খুবই বৃদ্ধ, কিন্তু তার চোখগুলো ছিল জল জল। সেই বৃদ্ধটা এবার মাথা ধীরে ধীরে তুললো। এটা দেখে দুজনের এই চোখ তো মানে বিশ্বাস করতে পারছে না তারা এটা কি দেখতেছে। আর এত বৃদ্ধ একটা মহিলা এত রাতে এখানে তো থাকা কখনোই সম্ভব নয়। এবং তারা এটা যখন সেই মহিলাটি একদম তাদের কাল্লাটা পুরোপুরি তুললো এবং যখন চোখাচোখি হলো তমাল এবং অর্কর সাথে, তখন তারা তমাল এবং অর্ক দেখলো যে সেই মহিলাটার জিভ নেই, সেখানে ঠোঁট দুটো ভাগ হয়ে ভিতরে দেখা যাচ্ছে স্পষ্ট, সেখানে কোনো জিভ নেই। এবং সেই মুখের ভিতর থেকে পুনরায় সেই মহিলা তাদেরকে বলে উঠলো, তোদের তোদের দুইজনের জিভটা আমাকে দিবি, আমার জিভটা না হারিয়ে ফেলেছি, এই ধরনের একটা কথা বলে। এটা শুনে তারা দুজন এত পরিমাণ ভয় পায় যে তমাল বলে অর্ক দৌড়াও, বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। তো তারা জান প্রাণ দিয়ে দৌড়াতে থাকে। তারা কত দূর দৌড়ে চলে এসেছে তাদের মনে নেই এবং তারা অনুভব করতেছে যে পুরো রাস্তাটা কেন জানি কাদা কাদা, অথচ তারা আসার সময় একটা শুকনো রাস্তা দিয়ে এসেছিল, এই একই রাস্তা, কিন্তু এখন তারা অনুভব করতেছে এটা একদম একটা কাঁচা রাস্তা, কিন্তু ভিজা রাস্তা। তারা কোনোভাবেই বুঝতেছে না, বৃষ্টি হলো না, কোনো কিছুই হলো না, তাহলে রাস্তাটা ভিজা কেন। তো তারা পরে চিন্তা করলো হয়তো বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো ভিজা। এবং একে অপরকে অনেক দূর দৌড়ানোর পর তাদের কাছে মনে হয়েছিল তারা প্রায় 2 কিলোমিটার দৌড়ে এসেছে এবং তারা কোনোভাবেই আর দৌড়াতে পারতেছে না, এতটাই তারা হাঁপসে গেছে। এবং যখন তারা একটু মানে দম ফুরিয়ে যাওয়া যেটা বলে আমরা, যে হাঁপসে গেছে, তো যখন একটু তারা শান্ত হওয়ার চেষ্টা করে এবং তাদের বাড়ির উদ্দেশ্যে আবার পুনরায় যেতে শুরু করে, যেহেতু 5 কিলোমিটার রাস্তা অলরেডি তারা অনেক দূর রাস্তা চলে এসে, প্রায় আর 1 কিলোমিটার গেলে তাদের বাসায়। কিন্তু রাসেল ভাই, খুবই আশ্চর্যজনক বিষয়, তারা ঘুরে ফিরে সেই তাদের সামনে দেখে যায় সেই শ্মশানটা। এটা দেখে তো তাদের মানে কি বলবো, এত পরিমাণ ভয় পেয়ে গেছে যে এত কষ্ট করে এত দূর তারা দৌড়ে চলে আসলো, এখন সামনে কিনা সেই শ্মশানটাই তাদের সামনে, এবং তারা দুজন কি করবে বুঝতে পারতেছে না। তো তারা চিন্তা করলো যে সেই শ্মশান পার হয়ে হয়তো বা তাকে সেই অবয়বটা যেতে দিচ্ছে না, হয়তো এটা তাদের কোনো ক্ষতি করতে চাচ্ছে, এবং তারা কোনোভাবেই সেই শ্মশানের সামনে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার আর সাহসই পাচ্ছে না। তো তারা দুজন চিন্তা করলো যে পিছন দিক দিয়ে যে দিক দিয়ে এসেছিল, যে মেলা যে দিক দিয়ে, তারা চিন্তা করলো যে তারা ওই দিক দিয়ে যেয়ে অন্য একটা রাস্তা ঘুরে গেলে তাদেরকে আরো 2 কিলোমিটার রাস্তায় অতিরিক্ত ঘুরে যেতে হয়। তো তারা চিন্তা করলো যে এত রাতে এই শ্মশানে দিয়ে সামনে গেলে তো আবারও সেই একই বিপদ, একই জিনিসটা সামনে আসবে। তো তারা চিন্তা করলো যে একটু রাস্তা ঘুরেই যাই, কিন্তু বিপদ থেকে তো রক্ষা হবে। এই চিন্তা করে তারা দুজনে যখনই মানে পিছনে ফিরে তারা হলো ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা করলো, রাসেল ভাই তারা দেখলো সেই অবয়বটা তাদের সামনে থাকা একটা ছোট্ট একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, এবং সেটা এখন মাটিতে নেই, সেটা আকাশে ভেসে আছে, এবং সেই অবয়বটা চতুর্পাশে একটা আলো ছড়াচ্ছে, যেটাতে সেই বৃদ্ধ মহিলাটাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা দেখে তো তোরা দুজনেই এত পরিমাণ ভয় পেয়ে গেল, কারণ সেই মহিলাটা মনে হচ্ছে তাদেরকেই ধরার জন্য আসতেছে। এটা দেখে তারা দুজনেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়।
এবং এর পরের দিন তাদেরকে যখন গ্রামের মানুষরা অজ্ঞান অবস্থা পায় সেই শ্মশানের সাইডে, তো পরে এলাকার মানুষ জানে যে এখানে মাঝে মাঝে ভৌতিক কিছু ঘটনা ঘটে, হয়তো বা এরা ভয় পেয়ে এখানে এইভাবে এরকম অজ্ঞান হয়ে গেছে। তো পরে তাদেরকে একজন মানুষ, গ্রাম্য মানুষ একজন তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদেরকে যখন জ্ঞান ফেরানো হয়, অ্যাকচুয়ালি ওই গ্রামের মানুষ আসলে ওদেরকে কেউ চিনতেছিল না, যেহেতু তাদের বাসা থেকে প্রায় তার 3 কিলোমিটার দূরে ছিল, তো ওইভাবে চিনে না। তো পরবর্তীতে যখন অর্ক এবং তমাল পরিচয় দেয়, তাদের বাবা মার নাম বলে, তখন ওখানকার একজন গ্রামের মানুষ একজন তাকে চিনে এবং পরবর্তীতে তাকে বাসা পৌঁছে দেয়। তো রাসেল ভাই, অর্ক এবং তমালের সাথে পরবর্তীতে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তারা এখনো পর্যন্ত ভালো আছে বা এখন পর্যন্ত তাদের সাথে এ ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। তবে তাদের সাথে সেদিন যা ঘটেছিল, তারা এখনো নাকি এটা মনে পড়লে তাদের প্রচন্ড পরিমাণ ভয় লাগে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে তার নাম শেখ আজাহার। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই ঘটনা, আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে আকবর। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2002 সাল। ওই সময়ে এই আকবর ভাইয়ের বয়স 15 কি 16। এই আকবর ভাই গ্রামের 8-10টা তার বয়সী ছেলেপেলেদের থেকে বেশ বেশি দুষ্টু ছিল। এই যে শেখ আজাহার ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর এই যে আকবর ভাই, এই দুইজনের বাড়ি কিন্তু পাশাপাশি। আজাহার ভাইদের বাড়ি থেকে 2 মিনিটও লাগে না পায়ে হেঁটে যেতে এই আকবর ভাইদের বাড়িতে যেতে। তো যাই হোক, ওনাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটাকে ওনারা আড়া বলে থাকেন। তো ওখানে এক ধরনের আলু চাষ হয়, দেখতে সাদা কালারের, এটাকে কাঁচাও খাওয়া যায়। ওনারা ওখানে এই আলুটাকে শাক আলু বলে। আমাদের বাংলাদেশে কি বলে এটা উনি জানেন না, এটা জানিয়েছেন, তবে ওইখানে এটা শাক আলু নামে পরিচিত। এই যে আকবর যিনি, তার কিন্তু একটা অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা, বর্ষাকাল হোক শীতকাল হোক, সে বড় একটা বস্তা নিয়ে ওই আড়ার ওদিকে চলে যেত, তাল, আম, নারকেল, মানে যখন যেটা সিজন এইগুলো কুড়াতে। এটা অনেক সময় পড়তো, সে এগুলো কুড়িয়ে নিয়ে আসতো। এটা তার একটা অভ্যাস, এটার মধ্যে তার একটা ভালো লাগাও কাজ করতো। পাক না পাক, বস্তা নিয়ে সে রাতের বেলা বের হবেই। তো এইভাবে কোনো এক রাতে আকবর অন্য রাতের মতোই ঘর থেকে বেরিয়ে যায় বড় একটা বস্তা নিয়ে। রাত তখন ঠিক কয়টা বাজে এটা তার মাথায় ছিল না। ওই সময় অবশ্য ভাদ্র মাস চলছে, অর্থাৎ ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। ওই তালগুলো কিন্তু টপ টপ করে পড়ে রাতের বেলা। তো ওই আড়ার আশেপাশে কিন্তু বেশ কিছু গাছ থাকলেও তাল গাছের সংখ্যাটাই বেশি ছিল। সে জানে যে রাতের বেলা তাল পড়ে, এই জন্য বস্তা নিয়ে বাইরে বের হয়েছে। সে ওখানে যায়, যাওয়ার পর কিছু তাল পায়ও। হঠাৎ করে পেছন থেকে এই আকবর ভাইয়ের নাম ধরে কেউ একজন ডাকছে যে এই আকবর তুই কখন আসছু, মানে ওখানকার লোকাল যেই টোন আর কি, ওই টোনে বলছে। আকবর এই কণ্ঠস্বরটা চিনতে পারে, এ তো তারই বন্ধু, তার নাম হচ্ছে মুজাম্মেল। এই মুজাম্মেল আর আকবর দুইজন কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড, একই গ্রামের দুই বাসিন্দা আর কি, এই আকবর মুজাম্মেল। আর আকবর আর মুজাম্মেলের বাড়িও কিন্তু একদম পাশাপাশি। তো মুজাম্মেলকে দেখার পর আকবর বলল যে আরে মুজাম্মেল, তুই তো কোনোদিন রাতের বেলা তাল করে আসিস না, আজকে হঠাৎ আসছু, ঘটনা কি? তখন মুজাম্মেল বলল যে আরে আমার ঘুম ধরতেছে না, ভাবলাম যে কি করি, তুই তো এই সময় প্রত্যেকদিনই তাল করাতে আসিস, তাই আমিও আসলাম। তোকে তো আশেপাশে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এই তো দেখা হয়ে গেল, চল এবার একসাথে আমরা নারকেল কুড়াবো। তখন এই আকবর উনি বলছেন যে নারকেল কুড়াবো, তাল কুড়ানোর জন্য আসছি। তখন এই মুজাম্মেল বলছে আরে শোন, ওই দিকে না অনেকগুলো নারকেল পড়ছে, এটা আমি দেখছি। আমি যেই ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগের মধ্যে এতগুলো নারকেল ঢুকবে না, তুইও চল, তুই নিবি, নাহলে কিন্তু আর একজন এসে নিয়ে নেবে। আকবর চিন্তা করে যে ঠিক আছে, তাল তো মেলাগুলো কুড়াইলামই,
যাই কয়েকটা নারকেল কুড়াই নিয়ে আসি, এই বলে তার সাথে হাঁটা শুরু করছে। খুব বেশি দূরে না আর কি, মানে কাছাকাছি। ওই সময়ে জ্যোৎস্না রাত ছিল, বিষয়টা এরকম না, হালকা চাঁদের আলো ছিল, কোনো মতে দেখা যায় আর কি, ঘুটঘুটে অন্ধকারও না, আবার জ্যোৎস্না আছে, বিষয়টা এরকমও না। তো দুইজন যাচ্ছে, আর এই সমস্ত জায়গা ও অন্ধকারেও তারা চেনে, এমনকি চোখ বন্ধ করেও যদি তারা পথ চলে তাও খুব একটা ভুল হবে না, মানে এতটা পরিচিত এই জায়গাগুলো। রাতের বেলা তো হর হামেশাই আসে, তাই দিন হোক রাত হোক সব পরিবেশের সাথেই তারা এইটুকু অঞ্চলের মধ্যে চলাফেরায় খুবই পারদর্শী। তো তারা ওখানে অনায়াসেই চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে দেখে আশেপাশে এই মোজাম্মেল নাই। তখন এই আকবর ভাই বলছে, মোজাম্মেল, কিরে কই গেলি তুই? তখন মোজাম্মেল বলতেছে, আমি এখানে, এই দেখ টাকা। যেই না এটা বলছে তখন এই আকবর বলছে, কিরে কোথায়, আমি তো দেখি না তো। কয় দে উপর দেখ, উপরে দেখ। তখন মাথাটা একটু উপর দিকে দিয়ে তাকিয়েছে, তাকিয়ে যে দৃশ্য দেখেছে এটা দেখে মারাত্মক ভয় পেয়েছে এই আকবর ভাই। দেখে যে এই যে একটু আগে মোজাম্মেলের রূপ ধরা যে অবয়বটা, এই জিনিসটা ওই মোজাম্মেলের রূপেই আছে, মানুষের অবয়বেই আছে, কিন্তু এই নারকেল গাছে সে এমন ভাবে ঝুলে রয়েছে, মাথাটা নিচে পাটা উপরে। মনে হচ্ছে একটা টিকটিকি মানুষের রূপ ধারণ করেছে। টিকটিকি যেমন গাছ থেকে বা উপর থেকে নিচে নেমে আসার সময় মাথা নিচের দিকে থাকে, পা উপরের দিকে থাকে, সে যেমন এইভাবে পারদর্শী ওঠানামা করতে। মনে হচ্ছে যে এই মোজাম্মেলের রূপ ধরে কোনো একটা ভয়ঙ্কর অবয়ব ঠিক এভাবে রয়েছে, আর এমন বিশ্রীভাবে এই আকবরের দিকে তাকিয়ে হেসে দিয়েছে আর বলছে, কিরে আমাকে দেখছিস? এটা দেখার সাথে সাথে তো এই আকবর ভাইয়ের শরীর ভয়ে জমে একদম বরফ হয়ে গেছে, উনি আর ওখান থেকে নড়াচড়া করতে পারছেন না। হঠাৎ করে ওনার চোখে সামনে একটু অন্ধকারের মতো কিছু একটা দেখলেন, এরপরে উনি দেখেন যে এই গাছে আর কেউ নাই। ঠিক তখনই ওনার পিঠে একটা হাতের স্পর্শ উনি অনুভব করেন। মনে হলো পেছন দিক থেকে কেউ তার কাঁধে হাত রেখেছে। ওই যখন পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন ওই অবয়বটা, মানে ওই মোজাম্মেলের রূপ ধরা অবস্থাতেই ওই অবয়বটা তার কাঁধে হাত রেখেছে। এরপর বলছে যে, হ্যাঁ রে আকবর, তুই আমাদের খুব বিরক্ত করিস, তুই তো মানুষ, এত রাত বিরেতে তোর এই আড়ার এখানে আসা লাগে কেন? এই সময়টা তো আমরা বের হই, তোর কারণে আমাদের খুব অসুবিধা হয়, চল আজকে তোর আরো একটা অপরাধের শাস্তি দেব। এই বলেই নাকি এই যে আকবর ভাইয়ের হাত ধরে টানতে থাকে। আকবর ভাই আসলে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ কিছুই করতে পারেন নাই, মনে হচ্ছে তার শরীর অবশ হয়ে গেছে। আর এই অবয়বটা মনে হচ্ছে অনায়াসে এই নারকেল গাছ বেয়ে হেঁটে হেঁটে উঠছে, ঠিক যেমনটা আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাই। আর এক হাতে আকবর ভাইকে ধরে রেখেছে, আকবর ভাই ঝুলে ঝুলে উঠছে নারকেল গাছে। এরপরে কি হলো, ওই অবয়বটা অনায়াসেই আকবর ভাইকে নিয়ে নারকেল গাছের মাথায় উঠে গেল আর ওখান থেকে আকবর ভাইকে ফেলে দিল। আকবর ভাই পড়ে যাওয়ার পর তার আর কিছুই মনে নাই। নারকেল গাছটা খুব বেশি বড় ছিল না, অনেক সময় বেশ কিছু ছোট ছোট নারকেল গাছের নারকেল হয় না, ঠিক ওই টাইপের একটা নারকেল গাছ ছিল, খুব বেশি বড় না। এদিকে রাতের বেলা তো আর আকবর ভাই বাড়িতে ফেরেন নাই। ভোরবেলা যখন ওই এলাকার কৃষকরা ওই আড়াল ওই দিকটাতে গিয়েছেন, তারা কৃষি কাজ করবেন, তাদের কৃষি জমিতে যাচ্ছিলেন, ওই সময় দেখে একটা নারকেল গাছের নিচে কেউ একজন পড়ে আছে উপর হয়ে। ওনারা ওখানে গিয়েছেন, তাকে সোজা করে দেখেন যে এটা আকবর ভাই। ওনারা তখন পালস চেক করে দেখেন যে আকবর ভাই আর জীবিত নাই। দ্রুত আকবর ভাইয়ের পরিবারকে খবর দেওয়া হয়, তারা চলে আসেন, কান্নাকাটি জুড়ে দিয়েছেন। এরপর গ্রামের যারা ডক্টর থাকেন আর কি, পল্লী চিকিৎসক, তাদেরকে ডাকা হয়, তারাও এসে পালস চেক করে বলেন যে না, ও আর জীবিত নাই, মারা গেছে। তখন আকবর ভাইকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়, তারা আসতে থাকে, বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। এর মধ্যে আকবর ভাইয়ের যিনি ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, সে আকবর ভাইয়ের লাশের পাশে বসে আছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে আকবর ভাইয়ের দিকে তাকিয়েছে। তার কাছে মনে হলো আকবর ভাইয়ের বুকের যে ছাতি, এটা ওঠানামা করে, নিঃশ্বাস নিলে মনে হচ্ছে যে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এই বুকের ছাতিটা কিছুটা ওঠানামা করছে। প্রথমে ভাবলেন
যে এটা তার দেখার ভুল। বেশ কিছুক্ষণ উনি অবজার্ভ করার পর দেখতে পেলেন যে আসলেই তো তাই। এরপর যখন মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছেন, এরপর দেখা যায় সত্যি আকবর ভাই নিঃশ্বাস নিচ্ছে, তবে সেটা আস্তে আস্তে। লোকজনকে ডাকাডাকি করা হয়, সবাই চলে আসে, দেখা গেল আকবর ভাই জীবিত আছেন। তখন তো পরিবারে আনন্দ ফেরত আসে। পরিবারের আনন্দ যেমন মুহূর্তেই শোকে পরিণত হয়েছিল, এবার সেই শোকটা এবার আনন্দে পরিণত হলো, আকবর ভাই জীবিত আছেন। এখানে আবার আর একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে ওই গ্রামে একটা মেয়ে এমবিবিএস ডক্টর হয়েছেন, ছুটিতে বেড়াতে আসছেন, মানে গ্রামের বাড়িতে বেড়াতে আসছেন আর কি। ওই সময় সে ছিল বাড়িতে, অথবা ওই সকালেই আসছে সে, এরকম হবে আর কি। যখন সে খবর পায়, তাকে খবর দেওয়া হয় এই ব্যাপার, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, সে দ্রুত আসে সেখানে। এই মেয়েটা আবার খুব নামাজি ছিল, প্র্যাকটিসিং মুসলিম ছিল। সে আসার পর কি করেছে, আকবর ভাইয়ের চোখটা খুলেছে। যখনই চোখটা খুলেছে, সে ভয়ে কয়েক পা পেছনে সরে আসে। সে বলছে যে আকবর ভাইকে আপনারা ডাক্তারের কাছে নেবেন, সেটা ঠিক আছে, বাট এখন আগে ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যান, ওর ডাক্তারি চিকিৎসা পরে হবে। আকবর এখন স্বাভাবিক অবস্থায় নাই, কোনো অশরীরই ওর উপর ভর করেছে। একজন এমবিবিএস ডক্টরের মুখে এই কথা শোনার পর কেউ কেউ বলে যে তুমিও মা এই সমস্ত কথাবার্তা বলতেছো? তখন উনি বলেন যে হ্যাঁ আমি বলছি, কারণ আমি বিশ্বাস করি এগুলো। আর ওর চোখটা খোলার সাথে সাথে আমি যে দৃশ্য দেখেছি, সেটা আপনারা দেখলে এখন আরো ভয় পেয়ে যাবেন, আমি দেখাবো। তখন বেশ কয়েকজন বলছেন যে ঠিক আছে দেখাও। আবার যখন চোখটা খুললেন, মানে দুই চোখের যেই পাতা, এটার মধ্যে এক চোখের পাতা যখন দুই আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়েছেন, তখন অনেকেই দেখে চিৎকার দিয়ে উঠেছে। দেখে তার চোখ পুরোটা কালো, একদম মিচমিচে কালো। এটা দেখার পর তখন লোকজন বলেন হ্যাঁ আসলে কোনো সমস্যা। এরপর ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই অবস্থাতে নিয়ে যাওয়া হয়। তখনও কিন্তু এই আকবর ভাই কথা বলছেন না। হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে হঠাৎ করে আকবর ভাই নড়াচড়া শুরু করে দিয়েছেন আর উঠে দৌড় দিতে যাচ্ছেন, কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না। এরপর তাকে ভালো করে বেঁধে রাখা হলো। এরপর হুজুর ট্রিটমেন্ট শুরু করলেন। হুজুর আকবর ভাইয়ের ভেতরে থাকা ওই জিনটাকে দিয়ে কথা বলালেন। আকবর ভাইয়ের ভেতরে কিন্তু জিনটা তখনও ছিল, আর একটা না দুটা না, মনে হচ্ছে অনেকগুলো জিন একসাথে কথা বলছে, কথার তারতম্য আছে। দেখা যাচ্ছে আকবর ভাই মুখ বন্ধ করে আছেন কিন্তু কথা হচ্ছে, এমনটাও হচ্ছে। তখন হুজুর ওই জিনদেরকে জিজ্ঞেস করলেন যে তোরা কেন এই ছেলেটাকে ধরেছিস? তখন ওই জিনেরা উত্তর দেয় যে এই আকবর ভাই নাকি ওই রাত্রে যখন আরার ওই দিক দিয়ে আসছিলেন, তখন দুটো সাপ দেখতে পান। এই সাপ দুটো দেখে উনি ওখানেই মেরে ফেলেন। এই সাপ দুটো মূলত এদের ভাই বোন না হলেও এদের বন্ধু বান্ধব ছিল, যার কারণেই আকবর ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়েছে। আর আকবর ভাই রাতের বেলা এদিক দিয়ে হাঁটাচলা করেন, আসেন, ওদের অসুবিধা হয়, এটাও তাদের ক্ষোভের একটা কারণ ছিল। তো ওই নারকেল গাছে উঠিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে না, তবে মরে গেলে যাবে। কিন্তু সে মারা যায়নি, তার হার্টবিট বন্ধ ছিল। ওই সময় কেউ বুঝতেও পারে নাই যে সে জীবিত আছে। যাই হোক, সে আবার যখন শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে, এরপরে মূলত ওর শরীরের ভিতরে জিনটা ঢুকে পড়ে। আর ওই যে যিনি একজন ডক্টর, তাদের বাড়ির কাছের ডক্টর, উনি ওই চোখটা খোলার পর ভয় পেয়ে যান যে এরকম তো হওয়ার কথা না। এই কারণেই উনি পরামর্শ দিয়েছিলেন। তারপর তো এই যে হুজুর, উনি সবকিছু শুনলেন জিনকে হাজির করে আর কি। জিন তো ওর ভেতরেই ছিল। তো যাই হোক, যেটা হয় সেটা হচ্ছে যে ওই জিনগুলো বলে যে 7টি কালো মোরগ ওই যে যেই নারকেল গাছ, ওই নারকেল গাছের নিচে এই আকবর ভাইকেই রাতের বেলা দিয়ে আসতে হবে, তবেই শুধু আকবর ভাইকে ওরা ছাড়তে পারে, তাছাড়া না। আকবর ভাইয়ের পরিবার রাজি হয়।
ওই দিন রাতের বেলায় আকবর ভাই নিজে গিয়ে ওখানে সেটা দিয়ে আসেন। তবে দিয়ে আসার সময়ও উনি ভয়ঙ্কর কিছু দেখেন নাই, দিয়ে আসার পরও কোনো কিছু দেখেন নাই, উনি সোজা বাড়িতে চলে আসেন। আকবর ভাই আল্লাহর রহমতে অল্প কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট নেয়ার পর সুস্থ হয়ে যান। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।